আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 91, 92 এবং শেষতম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। পদ্মজা 5 জনকে পরোক্ষ করে নিল। তাদের ছটফটানি আর ভয়ার্ত চোখ পদ্মজার দেখা সবচেয়ে সুন্দর ও তৃপ্তিকর দৃশ্য। আমিরের উপর চোখ পড়তেই আগে চোখে ভাসে আমিরের অযত্নে বেড়ে ওঠা মাথার চুল, যা আমিরের কপাল ও চোখ ঢেকে রেখেছে। পদ্মজা উঠে দাঁড়ালো। রিদওয়ান ও মজিদের পাশে গিয়ে বসলো। দূরে সন্তানহারা পেঁচা ডাকছে চাপা স্বরে। আশেপাশে নাড়াচাড়ার শব্দ শোনা যাচ্ছে। পদ্মজা তাদের উপর ঝুঁকলো। তাদের মৃদু হেসে চাপা স্বরে বলল, তবে হোক উৎসব। পদ্মজার কণ্ঠ ও হাসি তাদের হৃৎপিণ্ডে জোরে সোরে আঘাত আনে। আসমানি ও শব্দ করেই চলেছে। সে ভীতিগ্রস্ত, ভয় তার শরীর ঘেমে যাচ্ছে। ভয় পাচ্ছে উপস্থিত 4 জন। পদ্মজা আনারে নয়, সে আগে 3টা খুন করেছে। শেষ খুনটা ছিল নিখুঁত। পদ্মজাকে ভয় পাওয়া যথেষ্ট কারণ রয়েছে। রিদওয়ানের শরীর সবটুকু শক্তি দিয়ে মুক্তি হওয়ার চেষ্টা করছে। পদ্মজা হিজল গাছটির দিকে এগিয়ে যায়। লতিফা হিজল গাছের পিছনে কাপড়ের ব্যাগটি রেখেছে। পদ্মজা কাপড়ের ব্যাগখানা নিয়ে আসে। ব্যাগ উল্টো করতেই বেরিয়ে আসে 3টে বয়াম, চাপাতি, ছুরি, রামদা ও তলোয়ার। অস্ত্রগুলো দেখেই বন্দীদের আত্মা কেঁপে ওঠে। খলিল হাওলাদার ভয়ে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গোঙানো শুরু করলেন। পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকায়। ছুরি নিয়ে ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার হাতের ছুরি দেখে কুকুরগুলো পালাতে উদ্যত হয়, কিন্তু তারা সুপারি গাছের সাথে বাঁধা, তাই পালাতে পারল না। ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার মাথার চুল শক্ত করে ধরে কিরমির করে বলল, যে হাত দিয়ে এতদিন হত্যা করে আসা হয়েছে, আমি আর সেই হাত কেটে ফেলবো। খলিলের চোখ দুটি মার্বেলের মতো বড় বড় হয়ে যায়। পদ্মজার রন্ধে রন্ধে ঢুকে পড়ে পূর্ণার মৃতদেহের সোদাগন্ধ। ভেসে ওঠে আঁচড় কাটা মায়াবী মুখটা। সে মনের ক্রোধ প্রকাশ করতে খলিলের চুল ধরে রেন্ট্রিক গাছের সাথে কয়েকবার আঘাত করল। খলিলের মাথা ফুলে টিলার মতো উঁচু হয়ে যায়। যে চোখে এতদিন হিংস্রতা ছিল, সেই চোখে ভয়ের ছাপ। পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাত পায়ের চামড়া ছিঁড়ে দিল। তারপর বয়াম থেকে মরিচ নিয়ে সেখানে লাগিয়ে দিল। খলিলের চোখ ফেটে জল বেরিয়ে আসে। তিনি কেঁদে কিছু বলছেন, কিন্তু ও ছাড়া কিছু শব্দ বের হচ্ছে না। যন্ত্রণায় তার কলিজা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাত পা। খলিলকে ছেড়ে পদ্মজা সরু চোখে রিদওয়ানের দিকে তাকালো। কাছে কোথাও থেকে থেকে পেঁচা ডাকছে। জোনাকি পোকাদের দেখা যাচ্ছে না। কুকুর 3টে পদ্মজার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। খলিলকে আঘাত করার সময় পদ্মজার চোখে মুখে যে হিংস্রতা ফুটে উঠেছিল, সেই দৃশ্য দেখে তারাও অবাক হয়েছে। পদ্মজাকে তাকাতে দেখে রিদওয়ান চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিল। খলিলের অবস্থা দেখার পর থেকে সে পদ্মজাকে ভয় পাচ্ছে। শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করছে ছোটার। রিদওয়ানের চোরা চাহনি দেখে পদ্মজা হয়তো হাসল। মধ্যরাতে বাতাস ছড়িয়ে পড়ে সর্বত্র। পদ্মজা দ্বিতীয় বয়ামটি নিয়ে রিদওয়ানের দিকে এগিয়ে আসে। পদ্মজার এক একটা কদম রিদওয়ানের আত্মাকে কাঁপিয়ে তুলছে। পদ্মজা রিদওয়ানের পাশে বসলো। রিদওয়ান আর চোখে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা রিদওয়ানের মুখের সামনে মুখ নিয়ে দাঁত বের করে হাসলো। বলল, রাখে আল্লাহ মারে কে। রিদওয়ান একটু নড়াচড়া করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। পদ্মজা এক থাবায় রিদওয়ানের মুখ থেকে ওড়নার বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে রিদওয়ান মজিদের উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের বিপদের কারণ হবে, শোনেননি? পদ্মজা খপ করে রিদওয়ানের তালুর চুল টেনে ধরল। রিদওয়ান পদ্মজার মুখে থুতু ছুঁড়ে মারে। পদ্মজা তার মুখ দ্রুত সরিয়ে নেয়। রিদওয়ানের থুতু রিদওয়ানের মুখের উপরই পড়ল। রিদওয়ান কটমট করে তাকালো। বলল, তোরে প্রথম দিন মেরে ফেলা উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ায়। জোরে লাথি মারে রিদওয়ানের মুখে। লাথি খেয়ে রেন্ট্রি গাছের সাথে আঘাত পায় রিদওয়ান। তার মাথা ভন ভন করে ওঠে। রিদওয়ান কিছু বুঝে ওঠার আগে পদ্মজা তার প্যান্টের ভেতর বয়াম থেকে কিছু ঢেলে দিল। কয়েক সেকেন্ড পার হতেই বিশেষ স্থানে জ্বালাপোড়া অনুভব করে। একসাথে অনেকগুলো জীবের কামড় তার মুখ নীল হয়ে যায়। সে চমকে তাকায় পদ্মজার দিকে, প্রশ্ন করে, কি দিছিস? প্যান্টের ভেতর কি দিছিস তুই? পদ্মজা উত্তর দিল না। রিদওয়ান চিৎকার করতে থাকে। পদ্মজার রয়ে শয়ে রিদওয়ানের চিৎকার করার দৃশ্য দেখতে দেখতে কুকুরগুলোকে মুক্তি করে দেয়। কুকুর 3টি পদ্মজার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে পিছিয়ে যায়। পদ্মজা তৃতীয় বয়াম নিয়ে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। বয়াম থেকে 2 টুকরো কাঁচা মাংস বের করলো। ছাগল জবাই করেছিল আজ। সে দেখে শুনে হাড্ডি সহ কয়েক টুকরা মাংস রেখে দিয়েছিল। মাংস দেখে কুকুরগুলোর চোখ চকচক করে উঠল। পদ্মজা 1 টুকরো মাংস নিয়ে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর মজিদের মুখের উপর মাংসর টুকরো ধরলো। 3টে কুকুর ঘেউ ঘেউ করে একসাথে ঝাঁপিয়ে পড়ে মজিদের উপর। কুকুরগুলো লাফ দিতেই পদ্মজা মাংসের টুকরোটা মজিদের উড়ের উপর ছেড়ে দেয়। কুকুরগুলোকে নিজের দিকে তেড়ে আসতে দেখে মজিদ নিঃশ্বাস নিতে ভুলে যান। চোখের পলকে মজিদের হাত পা ও মুখের চামড়া ছিঁড়ে যায়। বেরিয়ে আসে রক্ত। 1 টুকরো মাংস নিয়ে 3 কুকুরের মধ্যে কারাকারি শুরু হয়। তাদের বিষাক্ত কামড় পড়ে মজিদের গোপনাঙ্গে। তিনি গঙ্গাতে গঙ্গাতে চোখের ইশারায় পদ্মজাকে একতি করেন এসব যেন থামানো হয়।
অন্যদিকে রেদওয়ান ছোটার জন্য ছটপট করছে। পদ্মজাকে বিশ্রী গালিগালাজ করে হুমকিও দিয়েছে। যখন পিঁপড়ার কামড়ে সর্বাঙ্গ বিষিয়ে ওঠে তখন সে পদ্মজাকে অনুরোধ করে তাকে বাঁচাতে। কখনো পদ্মজাকে দেবী বলে, আবার কখনো মা বলে ডাকে। ওয়াদা করলো সে আর কখনো অন্যায় করবে না। পদ্মজা উত্তরে কিছু বলেনি, সে নির্বিকার। রেদওয়ান ও কুকুরের চিৎকার শুনে মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল, আবার ডানা ঝাপটিয়ে ফিরে এলো। পাখিদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। তাদের অস্থিরতায় দানবের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কচি ডালপালা ও পাতা বারবার নড়ে চড়ে উঠছে। পদ্মজা এবার বয়াম নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। পূর্বের মাংসটি নিয়ে একটি কুকুর দৌড়ে দূরে চলে যায়। তার পিছনে পিছনে বাকি দুটো কুকুর গেল। পদ্মজা আরেক টুকরো মাংস খলিলের মুখের উপর ধরল। তারপর কুকুর তিনটির আকর্ষণ পেতে মুখ দিয়ে শব্দ করল, হুশ। খলিল হাওলাদার কুকুরগুলোর দিকে তাকিয়ে ভয় প্রস্রাব করে দিলেন। পদ্মজার ডাকে তিনটি নেড়ি কুকুর সাড়া দিল। তারা ঘেউ ঘেউ করে দৌড়ে আসে, খলিলের উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আগের মতোই হাতের মাংস খলিলের উরুর উপর ছেড়ে দিল। তারপর আরেক টুকরো মাংস নিয়ে আসমানের সামনে এগিয়ে দাঁড়ালো। বয়াম রাখলো মাটিতে। একটা কুকুর পদ্মজার পিছনে এসে দাঁড়ালো, ঘেউ ঘেউ করে চিৎকার করে তাকে মাংস দিতে। পদ্মজার এক হাতে ছুরি বলে ভয় তার উপর ঝাঁপিয়ে পড়ে মাংস কেড়ে নেওয়ার সাহস পাচ্ছে না। আসমানি পদ্মজাকে তার সামনে দাঁড়াতে দেখে গোপনে ঢোক গিলল। তার চোখ ফেটে জল বেরিয়ে আসে। কিছু একটা বলতে চাইছে, চোখের জলে যেন এক্ষুনি বন্যা হয়ে যাবে। মেয়েরা ভালো হোক খারাপ হোক, বুড়ো হোক আর যুবতী হোক, তারা ভীষণ কাঁদতে পারে। পদ্মজা আসমানির মুখ মুক্ত করে দিল। আসমানি কাঁদো কাঁদো স্বরে অনুরোধ করল, আল্লাহর দোহাই লাগে ভাবি, আমারে ছাইড়া দেন, আমি আপনার গোলামি করাম আজীবন। পদ্মজা আসমানির সামনে বসলো। আসমানির উপর ঝুঁকে তার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে আদুরে স্বরে বলল, তুমি ভীষণ সুন্দর। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানিকে ছুঁয়ে দিল। সে কেঁপে ওঠে, চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে পদ্মজা চোখের দিকে তাকায়। পদ্মজা হাসলো। আসমানির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, আমি পুরুষ না যে আমাকে আকৃষ্ট করবে। আমার বোনের মৃত্যু কষ্ট তোমাকে অনুভব করতে হবে। পদ্মজার হাতের মাংসের টুকরোটি মজিদের উপর ছুঁড়ে মারল। তাৎক্ষণিক কুকুর তিনটে মজিদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আসমানির পায়ের দড়ি খুলে সেই দড়ি দিয়ে আসমানির গলা পেঁচিয়ে ধরে। আসমানির চোখ উল্টে যায়। পদ্মজার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে শান্ত ও স্বাভাবিক। যখন আসমানির নিস্তেজ হওয়ার পথে পদ্মজা দড়ি ছেড়ে দিল, আসমানি কাস্তে কাস্তে নতজানু হয়। পদ্মজা আবার পেঁচিয়ে ধরল। আসমানি দুই পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করে। তার সারিয়ে হাঁটু অবধি চলে এসেছে। যতক্ষণ না আসমানি নাক মুখ দিয়ে রক্ত বের হয়। পদ্মজা শরীরের সবটুকু শক্তি দিয়ে টেনে ধরে রাখে দড়ি। ক্ষণ মুহূর্তে যুদ্ধে আসমানি নিস্তেজ হয়ে পড়ে। পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানির জিহ্বা মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে রয়েছে, সারা মুখে কালচে ভাব। পদ্মজা তার দুই হাত ছেড়ে আসমানের মৃত লাশ থেকে দূরে সরে দাঁড়ায়। পিঁপড়ার কামড়ে রেদওয়ানের কোমর থেকে পায়ের তালু অবধি অবশ হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় টনটন করছে। তার স্পর্শঘাতক স্থান গুরুতর আহত। পদ্মজা ছুরি নিয়ে রেদওয়ানের সামনে এসে দাঁড়ায়। রেদওয়ানের উরুতে ছুরি প্রবেশ করে আবার বের করে আনে। রেদওয়ান চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না আর না। পদ্মজা শূন্যে ছুরি মেরে কৌশল করে ধরল। তারপর ছুরি দিয়ে রেদওয়ানের শরীরে অগণিত আঘাত করতে থাকে। তারপর এক চোখ তুলে নিল। রেদওয়ান জুড়ে আর্তনাদ করে ওঠে, একুতি করে তাকে মৃত্যু দিতে নয়তো বাঁচিয়ে দিতে। পদ্মজা দাঁতে দাঁত চেপে রেদওয়ানের দুই কাল চিপা দিয়ে ধরল। ফিসফিস আওয়াজের মতো করে বলল, এই চোখগুলো আর কোনোদিন কোনো মেয়েকে দেখবে না, কোনোদিন না। রেদওয়ানের এক চোখ থেকে কলকল করে রক্ত বের হচ্ছে। কুকুরগুলো আরো মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে। পদ্মজা তার কথা শেষ করে রেদওয়ানের আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল। তারপরে মুখের উপর ছুরি দিয়ে তেসরাভাবে টান মারল। রেদওয়ানের নাক ছিঁড়ে উপরের ঠোঁট দুটো ভাগ হয়ে যায়। চিৎকার করার শক্তিটুকু আর সে পেল না, তার পূর্বেই বেহুশ হয়ে যায়। পদ্মজা ক্রোধে মৃদু কাঁপছে। তার সাদা শাড়ি ইতিমধ্যে রাঙা হয়ে গেছে। সে রামদানিয়ে নিঃশ্বাসের গতিতে যেভাবে পারে রেদওয়ানকে কোপাতে থাকলো। তার মুখ দিয়ে ক্রোধ স্বর বের হচ্ছে। রেদওয়ানের শরীরের মাংস ছিটকে পড়ে এদিক সেদিক। লুকিয়ে দেখা নিশাচররা একস্বরে ডেগে ওঠে। তারা পদ্মজাকে তার কাজে সাহস যোগাতে কিছু বলছে নাকি ভয় পেয়ে ডাকছে, কে জানে। প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে অস্পষ্ট, চোখ দুটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে জপজপে, সামনে চুলগুলো রক্তে আঠালো হয়ে গেছে। তার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদ্মজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসে। পদ্মজার রামদা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে। ঘুরে এসে মজিদের সামনে দাঁড়ালো। কুকুরের আঁচড় আর কামড়ে মজিদের প্রাণ নেতিয়ে পড়েছে। পদ্মজা মজিদের মুখের বাঁধন খুলে দেয় মজিদের শেষ আর্তনাদ শোনার জন্য। মজিদ অস্পষ্ট স্বরে বলল, মা মা আমায়। মজিদ কথা শেষ করতে পারল না। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মজিদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ে। বুরবুর শব্দ তুলে পেটের নাড়ি ভুঁড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে।
পদ্মজা এক মুহূর্তেও থামল না, হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদ্মজাকে রক্ত মানবীয় মনে হচ্ছে। তার শরীরের প্রতিটি লোমকূপ রক্তে স্নান করছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল, ওমা ওমা, আমার সাইডা দাও, আমি তোমার বাপের মতো, ওমা আমার সাইডা দাও। পদ্মজা দাঁত বের করে হাসলো। তার দাঁতেও রক্ত লেগে আছে। ভয়ানক দেখাচ্ছে। কোথায় গেল তার ভুবন মোহনী রূপ? রক্তের সাগরে ডুব দিয়েছে সে। পদ্মজা চাপাতি দুই হাতে ধরে হাত ঘুরিয়ে উভ্রান্তের মতো খলিলকে আঘাত করতে থাকে। এক আঘাতেই খলিলের আত্মা দেহ ছাড়ে, কিন্তু পদ্মজা থামল না। সে মুখে ক্রোধ রেখেই খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকলো। ক্যাসক্যাস শব্দে চারিপাশ কেঁপে কেঁপে ওঠে। আঘাতে আঘাতে খলিলের হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে যায়। পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতর ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রেদওয়ান মজিদার খলিলের রক্ত মাটি বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নেড়ি কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামতেই চারিদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকালো। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। সে শান্ত হয়ে বসে আছে। কোনো ছটফটানি নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেওয়া নতুন তলোয়ারটি ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। 3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, সেদিন আমির নিজ হাতে তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেওয়ার অনুমতি দিয়েছিল। একথা শুনে পদ্মজার সে কি কান্না। কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মাবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব হচ্ছে বুকের ভেতরের শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটু নরম কোমল অনুভূতি চেকে বসেছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমির চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজার এক দুটো চুল উড়ছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখিও পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে। নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় হাতের কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, পা, হাত, বুক, বাহু সব কথা বলছে। সেদিনে তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তোলে। উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে একটা যন্ত্রণা ঠেকছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলোয়ার রেখে রেন্ট্রি গাছে দাঁড়িয়ে থাকা আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তোলে। যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে, আকাশ ভেঙে বজ্রপাত পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলছল চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চাঁদটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে সে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করিনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পূর্ণ প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পূর্বে, যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথাও যেন লুকোনো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দুচোখ ফেটে বেরোতে যাচ্ছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোন শাব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে? কি করে বলবে সে পদ্মজার জন্য বিষের টানা? ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারী একমাত্র পথ বিপরীত মানুষটাকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেল। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। পদ্মজা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। আমির নিজেকে সামলে চোখের দৃষ্টি নত করল। পদ্মজা নিজেকে নিজে প্রশ্ন করল, বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন বুকের ভেতর নেই? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙাল। কিন্তু সেই ভালোবাসায় প্রতারণা করলো। এই ভালোবাসা ভাগ হয়েছে আরো আগে।
কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতর দিম দিম করে কিছু বাজতে থাকে। কেঁপে ওঠে তার হাত। পদ্মজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে ওনার বাঁধন খুলে দিল। আমিরের আর্তনাদ শোনার জন্য সে চায় আমির তাকে কিছু বলুক, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলায় সে কঠোর হওয়া তো দূরে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদ্মজা আঘাত করতে সময় নিচ্ছে। আমিরের নিশ্চবতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেহায়া হয়ে কাটকাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমির তাকালো। এই তো, এই দৃষ্টি পদ্মজাকে খুন করে ফেলে। তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলে। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবনমোহনী রূপসী পদ্মজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার একাংশ যদি তুমি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদ্মজা তার বুকের মধ্যিখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুক ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করায় আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণা শেষবারের মতো 2 চোখ ছাপিয়ে বেরিয়ে আসে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদ্মজার পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করলো। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদ্মজার বুক স্যাঁত করে ওঠে। বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের 2 হাতের বাঁধন খুলে দিল। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্নারা বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টা ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে ওঠে। 2 হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ, আল্লাহ। তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটের কান্না থেমে যায়। আল্লাহ শব্দটি উচ্চারণের প্রতিধ্বনি হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারার বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণার পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায়, আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মাবতী। পদ্মজা চুমকে পিছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে না পেরে 2 হাতে খামচে ঘাস টেনে তুলল। তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সেজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারিপাশে চোখ বুলাই। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা, তার প্লেটে 2টো পদ্ম ফুল আঁকানো। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখলো। তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিকটায় ছুটে বেড়াচ্ছে। 4টা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করলো। আমিরের শার্টের বুক পকেট থেকে একটা বিষের শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে, কিন্তু কথাটা ফুটলো না। তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলল পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকোনোর পথে, ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুইয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে 2 হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। তারপর মিনিট 2 ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের 2 গালে সময় নিয়ে 2টো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি 2টো কুকুর মজিদ, খলিল, রেদওয়ান ও আসমানের লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো, চোখ বুঝলো। যে পৃথিবীর লীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে, সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার,
যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি। লোকে বলে স্বামীর বাপ আজরের হারে স্ত্রী তৈরি, তাহলে যার পাজরে আমি সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি। এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমনি সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি, চারিদিকে ছড়িয়ে আছে রক্ত, একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষতবিক্ষত পুরুষের দেহ ও একটি মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার, তার বুকের উপর শুয়ে আছে তার অর্ধাঙ্গিনী, তারই খুনি উম্মে পদ্মজা। খাবারে ঘুমের ওষুধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টি নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে, সাই সাই করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ, 4টা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রেমা ঘেমে একাকার, তৃষ্ণায় তার গলা শুকিয়ে চৌচির। ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই 7 মাস পূর্বেই। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ভঙ্গ হৃদয় নিয়েই দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে কেন সে বেঁচে আছে। তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল, তারপর সামনে তাকালো। কালো বোরকা পরে বসে আছে প্রেমা, তার মাথার উপরে বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে দূরে, বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখেছে, মেয়েটা সবসময় উদাসীন থাকে। তুষার তার কপালের ঘাম মুছল, গরম ভালোই পড়েছে। সে তার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে গলা ভিজালো, তারপর প্রেমাকে ডাকলো, এই মেয়ে পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকলো, এই যে খুকি। প্রেমা ঘাড় ঘুরিয়ে ছো মেরে বোতল নিল, তারপর আবার আগের মতো ঘুরে বসলো। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে যায়, তার মাথা চড়ে যায়। এতটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে। তুষার দূরে গিয়ে বসলো, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না, দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ বলে মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারেও সে প্রেমার হাত ধরেনি, কখনো ভাবেওনি তার একটা বউ আছে। শুধু দুজন এক বাড়িতে থেকেছে, এই যা। এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যর স্বামী স্ত্রী অহরহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট স্কুল পড়েও একটা মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সে প্রেমার সাথে সবসময় দূরত্ব রেখেছে, মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি, সবকিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকসেন কাঠখোট্টা একটা মানুষ প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে, তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুমার পর তুষারের মা আইতুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে যখন হয়েছে, প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমা নিঃসঙ্গতার কামড়ে খিটখিটে হয়ে যাচ্ছে, এক বোন কবরে অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে। মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে, উপলব্ধি করল পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, যে প্রাণোচ্ছল লজ্জাবতী মেয়েটার কথা সে শুনেছিল, সে মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়, সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দিবে, সম্পর্কটাকে সুযোগ দিবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তারা অলন্দপুরে ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করেছে, তাও সব কথা পড়া নিয়ে। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়। তুষার কথা বলে সম্পর্ক সহজ করতে গিয়ে আরো কঠিন করে তুলেছে। সে কিছুতেই প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কোনো কথা বলেনি। অলন্দপুরে চলে এসেছে তারা। নৌকা ধীর গতিতে আটপাড়ার দিকে এগোচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখলো। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খাক করে গলা পরিষ্কার করে ডাকলো, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে, স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে অথবা এই মেয়ে ডাকে। হুট করে প্রেমা ডাকটা শুনে অবাক হয়েছে, আবার ভালোও লাগছে। তুষার গাম্ভীর্যতা ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমার সামনে এসে বসলো। মাঝি বাউল গান গাইছে, গাইতে গাইতে বৈঠা বাইছে। তুষারকে এরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়। তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আবার 2-3 বার খাক করে কাশলো, তারপর বলল, আমাদের সম্পর্কটা আসলে কি? এটা কেমন প্রশ্ন? প্রেমা ভ্রু কুটি করল। তুষার নিজের প্রশ্ন নিজেই হতভম্ব হয়ে যায়। হয় সে কঠিন কঠিন কথা বলে, নয়তো কি বলে নিজেও জানে না। প্রেমাও বোঝে না। তুষার 2 দিনের চেষ্টায় বুঝে গিয়েছে মেয়ে মানুষ পটানোর চেয়ে আসামি ধরা সহজ। প্রেমার সাথে তার জমছে না। আসলে কি পটাতে পারছে না, নাকি কিভাবে পটাতে হয় সেটাই তুষার জানে না। প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের হাবভাব সে বুঝে না, বোঝার ইচ্ছেও নেই। ম্যাট্রিক পরীক্ষাটা দেওয়া হয়নি, আবারও 1 বছর পড়তে হবে। জীবনটা এলোমেলো হয়ে গেছে। তার পাশে আপন বলতে কেউ নেই। প্রেমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুষার সেই দীর্ঘশ্বাস শুনতে পায়।
সে প্রেমার দিকে তাকালো। এইটুকু মেয়ের দীর্ঘশ্বাস এত ভারী। তুষার নরম কণ্ঠে বলার চেষ্টা করলো, তুমি কি আমার উপর বিরক্ত? তুষার নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্যতা থেকে যায়। প্রশ্ন করে দুই ভ্রু কুঁচকে প্রেমার দিকে তাকায়। তার চাহনি দেখে মনে হচ্ছে প্রেমা চোর, চুরি করে ধরা পড়েছে, আর তারই জিজ্ঞাসাবাদ চলছে। প্রেমা জবাব দিল না। তুষারের ভ্রু দুটি আরো বেঁকে গেল। সে কাটকাট কণ্ঠে বলল, প্রশ্ন করছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, না, বিরক্ত না। তুষার বলল, তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা নির্বিকার চোখে তাকালো, বলল, আপনি তো বলেন না। তুষার থতমত খেয়ে যায়। প্রথম প্রেমা তুষারের সাথে কথা বলার চেষ্টা করেছে, তখন তুষারই হ্যাঁ এর বেশি কিছু বলেনি, তাই কখনো দীর্ঘ আলাপ হয়নি। প্রেমার কথায় তুষার বিব্রত বোধ করলেও নিজেকে গুটিয়ে নিল না। সে কখনো হারেনি, সবসময় জয়ী হয়েছে। এবারের চ্যালেঞ্জটা মেয়েলি ব্যাপার, যাই হোক সে হারবে না, হ্যাঁ কিছুতেই হারবে না। তুষার মাসি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, পিছনের কথা বাদ দাও, এখন থেকে দুজনই কথা বলবো, ঠিক আছে? প্রেমা হাস্যচোখ মাথা নাড়ালো। তুষার বলল, বেশি গরম লাগছে? প্রেমা বলল, লাগছে। তুষার দূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ, এসে পড়েছি। আচমকা কালো মেঘ ছেয়ে যায় আকাশ, দক্ষিণে বাতাস ধেয়ে আসে। দস্যি বাতাসে প্রেমার ওড়না একাংশ ছাউনির বাইরে চলে যায়। তুষার ধরল। প্রেমা তার অবাধ্য ওড়নাকে সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। 3-4 দিন ধরে হুটহাট বাতাস বইছে, সেই সাথে ভ্যাপসা গরম তো রয়েছেই। তুষার চোখ ছোট ছোট করে চারপাশ দেখছে। নদীর দুই পারে 2 গ্রাম, বামে হিন্দু পাড়া, ডানে 8 পাড়া। 8 পাড়ার সব মানুষ মুসলমান। তুষার বলল, হিন্দু পাড়ায় কখনো গিয়েছ? প্রেমা বলল, হ্যাঁ অনেকবার। তুষার প্রেমার মুখের দিকে তাকালো, বলল, আমাদের বিয়েটা কি করে হলো জানো? প্রেমা বলল, জানি। তুষার বলল, কি জানো? প্রেমা নির্বিকার স্বরে বলল, হানি খালামুনির কাছে আপনার আম্মা প্রস্তাব দিয়ে যান। তারপর কিছু বুঝে ওঠার আগেই পরের দিন আমার বিয়ে হয়ে যায়। তুষার গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, অচেনা একজনকে এক কথায় বিয়ে করে নিলে কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? তুষার এসব কেন জিজ্ঞেস করছে প্রেমা জানে না। জানতে ইচ্ছে হলেও সে প্রশ্ন করবে না। প্রেমা উদাস গলায় বলল, তখন আমার অভিভাবক আমার নানু আর খালামুনি ছিল। আমার ভাবার বা বলার কিছু ছিল না। খালামুনি যা চেয়েছেন তাই হয়েছে। তুষার বলল, তুমি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের সহজ সরল প্রশ্ন। প্রেমা তুষারের চোখের দিকে সরাসরি তাকালো। মানুষটা হঠাৎ করে তার সুখ নিয়ে ভাবছে কেন? সে চোখ নামিয়ে ফেললো, কিছু বলল না। তুষার মিনিট 2 সময় পার করার পর বলল, আমাদের বিয়ে হোক তোমার বড় আপা চেয়েছিল। প্রেমা চকিতে তাকালো। তার চোখ দুটি হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে। তুষার পরিষ্কার দেখতে পাচ্ছে প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠেছে। প্রেমা বলল, আপা চেয়েছিল? তুষার বলল, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও তিনি তোমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তখন আমার আম্মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলেন, বারবার টেলিফোন করতেন, বিয়ের জন্য চাপাচাপি করতেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। আমার বেড়ে ওঠা অন্য 10 জনের মতো ছিল না। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা ছেলে মেয়েগুলো জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার আপা কম কথা বলতেন, কথা বলতে বলতে হুট করে থেমে যেতেন, আর তার মাঝে আম্মা কল করতেন অনবরত। তাই একবার আম্মার সাথে চেঁচামেচি করেছিলাম। কিছু কথা তোমার আপার কানে যায়। সেদিন রাত্রেবেলা হাওলাদার বাড়ির সম্পর্কে বলতে বলতে তোমার আপা থেমে যান। বাকি কথা কিছুতেই বলছিলেন না। যখন জোর করছিলাম বলার জন্য আমাকে অনুরোধ করেন, আম্মাকে নিয়ে তোমাকে যেন একবার দেখতে চাই, আর আমার পছন্দ হলে যেন বিয়ে করি। ততক্ষণে তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। আমার বিয়ে করাও জরুরি, নয়তো আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দিবেন। অন্যদিকে তোমার আপা নিজ ইচ্ছায় কিছু না বললে কিছু জানা সম্ভব নয়। তাই কথা দেই তোমাকে দেখতে যাব। তোমার আপা হাসি মুখে বাকিটুকু বলেন। তিনি যেন নিশ্চিত ছিলেন আম্মা তোমাকে দেখলে পছন্দ করবে। ঠিক তাই হলো। খোঁজ নিয়ে জানতে পারি তুমি আর তোমার পরিবার হানি খালামুনির বাসায় আসো। আম্মাকেও জানাই একটা মেয়ে আছে, দেখে আসো পছন্দ হয় কিনা। আম্মা তো খুব খুশি। তোমাকে দেখার পর রাত্রে ঘুমাননি, সারা রাত তোমার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বাকিটুকু তো তুমি জানো। প্রেমা বলল, আমাকে বিয়ে করাটা অনুগ্রহ ছিল? প্রেমার কণ্ঠটা কেমন যেন শোনাই। তুষার কৈফিয়ত দেওয়ার মতো বলল, মোটেও না। আম্মার পছন্দ না হলে বিয়েটা হতো না। তোমার আপাও কিন্তু আমার উপর চাপিয়ে দেননি, বলেছেন একবার যেন দেখি, পছন্দ হওয়ার পর বিয়ে। আর আমার আম্মার তোমাকে পছন্দ হয়েছে, বরং তোমার সাথে আমার মানায় না। প্রেমা বলল, কেন মানায় না? প্রেমা নিজের অজান্তে প্রশ্ন করল। তুষার বলল, আমার বয়স বেশি। প্রেমার কথা বাড়ালো না। তার ভালো লাগছে, হুট করেই ভীষণ ভালো লাগছে। এমনকি কাঠখোট্টা তুষারকেও এখন তার ভালো লাগছে। সে মৃদু হাসলো। তুষার প্রেমার হাসি খেয়াল করে বলল, হাসছো যে? প্রেমা ঠোঁটে হাসি নিয়ে বলল, আপনার গোফ জমিদারের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষারও হাসলো। পদ্মজার নামটাতে জাদু আছে। তার কথা উঠতে প্রেমা হেসেছে, জীবন্ত হয়ে উঠেছে। তুষার বলল, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? প্রেমা বলল, নানু আর হিমেল মামা। তুষার বলল, নানুর কিডনিতে কিনা হয়েছিল, অপারেশন হয়েছে শুনেছি। শহরেই মেয়ের কাছে থাকতেন, গ্রামে আসতে গেলেন কেন? প্রেমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমি কি এখানে থাকি যে জানবো?
প্রেমা থমকালো, তারপর আবার বলল, গত বছর আপা যখন আসছিল গ্রামে তখন নানু আর মামা খালামুনির কাছে ছিল। নানুর অপারেশন তখন হয়েছে, অনেকদিন কেটে গেছে, তখন নানু সুস্থ, গ্রামের সমস্যা হবে না। তুষার বলল, তোমার নানাকে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি, আক্ষেপের স্বরে বলল তুষার। প্রেমা বলল, নানা তো 2 বছর আগেই চলে গিয়েছেন, দেখবেন কি করে। তুষার ছাউনির বাইরে আঙ্গুলের ইশারা করে বলল, তোমাদের বাড়ির খাটনা। প্রেমা বাইরে তাকালো, বলল, এত জলদি চলে এসেছে। তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল, কথা বলতে বলতে সময় কেটে গেছে। নৌকা মোড়ল বাড়ির গেটে এসে থামলো। তুষার মাঝিকে টাকা দিয়ে প্রেমাকে হাত ধরে নামায়। প্রেমার হাত ধরার সময় তুষারের মনে হলো এত কোমল হাত সে কখনো ধরেনি। তাৎক্ষণিক তার বুকের ভেতর কি যেন হয়। প্রেমা উঠানে পা রাখতেই বাসন্তীর সাথে দেখা হয়। বাসন্তী প্রেমাকে দেখে চমকে যান, হাউমাউ করে কেঁদে ওঠেন, প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাসন্তীর কান্না শুনে রুম্পার প্রান্ত ঘর থেকে বেরিয়ে আসে। রুম্পা বারান্দার গিল ধরে দাঁড়িয়ে রইল, প্রান্ত বাইরে ছুটে আসে। বাসন্তী কাঁদতে কাঁদতে বললেন, ওমা, মা আমার। প্রেমার আকস্মিক আগমন তিনি হজম করতে পারছেন না। মোড়লবাড়ি মরুভূমিতে পরিণত ছিল। মরুভূমির মাঝে প্রেমা যেন জল হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিল, তুষার পাশ থেকে সালাম দিল। বাসন্তী চোখের জল মুছে তুষারকে বলল, ভালো আছো আব্বা? তুষার বলল, জি আম্মা, আপনি তো অনেক শুকিয়ে গেছেন। বাসন্তী বলল, মেয়েগুলো কাছে নেই, তারা ভালো নেই, আমি কেমনে ভালো থাকি বাপ? প্রেমা প্রান্তর দিকে তাকাতেই প্রান্ত প্রেমার মাথায় থাপ্পড় দিল, বলল, এতদিন পর আসলি? প্রেমা প্রান্তর চুল টেনে ধরে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, আমার মাথা ব্যথা করে। প্রান্ত আরো কিছু বলতে যাচ্ছিল, তুষারকে দেখে থমকে যায়। তুষার হাসতে কার্পণ্য করল না, সে প্রান্তের সাথে হ্যান্ডশেক করে বলল, দিনকাল কেমন যাচ্ছে? কুশল বিনিময় শেষে বাসন্তী তুষার আর প্রেমাকে নিয়ে বারান্দায় পা রাখলেন। দেখা হয় রুম্পার সাথে। রুম্পার পেট উঁচু হয়েছে, তার গর্ভাবস্থায় 7 মাস চলছে, সেই বাড়িতে থাকে। হাওলাদার বাড়িতে এখন আর কেউ থাকে না। 7 মাসে অনেক কিছু পাল্টে গেছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। বৃদ্ধা নূরজাহান মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য ও জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহ থেকে আবার ফিরে গিয়েছে। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়, সেখানে নাকি আত্মারা ঘুরঘুর করে। প্রেমা রুম্পাকে দেখে 2 হাতে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষ করে রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলা খাউন দাউন দেয়, মারে কেউ? রুম্পার কণ্ঠে ব্যাকুলতা। তুষার রুম্পাকে আশ্বস্ত করে বলল, আলমগীর সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, খাবার দেওয়া হয়, কেউ মারধর করে না, আপনি চিন্তা করবেন না। রুম্পা হাসল। আলমগীর সুস্থ আছে, এই খবরটুকু রুম্পার বেঁচে থাকার শক্তি। 7 মাস পূর্বে রবিবার দুপুরে মমিন নামের একজন ব্যক্তি মজিদের সাথে দেখা করতে গিয়ে দেখে ফরিনার কবরের পাশে এক মেয়ে শুয়ে আছে। তার পরনের সাদা শাড়ি রক্তে রাঙা, আর কবরের উপর একটা মাথা। মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসাবে নিযুক্ত করতে চেয়েছিলেন, তাই ডেকে পাঠিয়েছেন। মুমিন এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, যান নিয়ে দৌড়ে পালায়। তারপর ঘণ্টাখানিকের মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার ঘটনা পুরো অলন্দপুরে ছড়িয়ে পড়ে। দলে দলে লোক জড়ো হয়। পদ্মজা এত মানুষকে দেখেও নীরব থাকে। তার রূপ হয় রূপকথার অতৃপ্তি অশরীর মতো। কেউ কেউ পাথর ছুঁড়ে মারল, ডাকলো ডাইনি, রাক্ষসী। থানা থেকে পুলিশ আসে, পদ্মজাকে শহরে নিয়ে যায়। নৃশংস এই খুনের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। টেলিভিশন, রেডিও, সব জায়গায় এক কথা। অলন্দপুরের ছোটগ্রাম আটপাড়ার হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে খুন করেছে স্বামী, শ্বশুর, ভাসুর ও চাচা শ্বশুরকে। সাথে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। তাকে খুন করার কারণ এখনো শনাক্ত করা যায়নি। একদিনের ব্যবধানে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। নৃশংস খুনের বর্ণনা শুনে কেউ কেউ রাতে ঘুমাতে পারেনি। গ্রামবাসী তাদের প্রিয় মহান মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়ে। তারা সশরে চিৎকার করে জানায় তারা পদ্মজার ফাঁসি চায়। মুহূর্তে পুরো দেশের কাছে কলঙ্কিত হয়ে যায় পদ্মজা। আলমগীর গ্রামে এসে শুনে পুলিশ পদ্মজাকে ধরে নিয়ে গেছে। খুন হয়েছে বাড়ির প্রতিটি পুরুষ। সব শুনে ঘাবড়ে যায় আলমগীর, ফিরে যায় রুম্পার কাছে। মগা গ্রামের প্রবেশ করতেই পুলিশ তাকে পূর্ণার খুনের দায়ে আটক করে। আলমগীর ঘরে ফিরে দুশ্চিন্তায় পড়ে যায়। রুম্পা আলমগীরকে অনেক প্রশ্ন করলো, আলমগীর জবাব দিল না। আমিরের দেওয়া নীল খামটির দিকে অপলক চোখে তাকিয়ে রইল। এই খামে একটা চিঠি আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। চিঠিতে লেখা এক পরিকল্পনা, আর ঘটেছে অন্য ঘটনা। সবাই যেভাবে পদ্মজার উপর ক্ষিপ্ত হয়েছে, ফাঁসি নিশ্চিত। সে চাইলে পদ্মজার ফাঁসি আটকাতে পারে, তার হাতে যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু তার জন্য নিজের জীবন ও সংসার ত্যাগ করতে হবে। এত সাধনার পর পাওয়া নতুন জীবন ভালো করে উপভোগ করার পূর্বে কিছুতেই সে বন্দী হতে চায় না। আলমগীর খাম থেকে চিঠি বের করে আরো একবার পড়ল। প্রিয় বড় ভাই, বড় বিপদে পড়ে তোমার সাহায্য চাইছি। এখানে ঘটে গেছে অনেক ঘটনা। পদ্মজা জেনে গিয়েছে সব সত্য। তোমার চিঠি পাওয়ার পূর্বে সব জেনেছে। আমি বিস্তারিত কিছু লিখব না, তুমি পরে পদ্মজার কাছে জেনে নিও। আমি আমার জীবন উৎসর্গ করব। তার আগে আমি 4 জনকে হত্যা করতে চাই।
তার মাঝে 3 জন পদ্মচার নামে কুৎসার উঠিয়েছে। আমি তখন গ্রামে ছিলাম না, ঢাকা গিয়েছিলাম। এই সুযোগে তারা সুন্দর চাঁদে দাগ ছিটিয়েছে। রবিবারের সকাল আমার দেখা হবে না। আমার বেঁচে থাকা পদ্মচার জন্য হুমকি, সেই সাথে আমার জন্য ভীষণ কষ্টের। আমি তোমাকে কিছু দলিল দিয়েছি যা প্রমাণ করে আমি একজন নারী পাচারকারী। সেই সাথে এটাও প্রমাণ করে আমার সাথে কারা কারা ছিল। একটু খুঁজে দেখো, দলিলের মাঝে আরেকটা চিরকুট আছে যেখানে আমি স্পষ্ট করে আমার সাথে কাজ করা সবার নাম লিখে দিয়েছি। যাদের বর্তমান ঠিকানা জানা আছে সেই ঠিকানাও লিখে দিয়েছি। আমি প্রমাণ সহ স্বীকার করছি আমার সব অপরাধ। তোমার নাম সেখানে কোথাও নেই। কোথায় মেয়ে পাচার হয়, কিভাবে হয়, কারা এই কাজের সাথে যুক্ত, আমার জানা সব বিস্তারিত লেখা আছে। আমার দেয়া ঠিকানা অনুসারে খোঁজ চালালে উদ্ধার হবে। 250-রও বেশি মেয়ে। তুমি এই চিরকুট নিজের কাছে রেখে আমার স্বীকারোক্তির চিরকুটটি ও সকল দলিল প্রমাণ হিসাবে সকলের সামনে উন্মোচন করবে। রুম্পা ভাবিকে বাঁচিয়ে রাখার অবদান পুরোটাই আমার ছিল। সেই কৃতিত্ব থেকে হলেও তুমি পদ্মজাকে কলঙ্কমুক্ত করো ভাই। পদ্মজাকে নিজের সাথে নিয়ে যাও, দেখে রাখো। তোমার কাছে আমানত রেখে গেলাম। ইতি আমির হাওলাদার। আলমগীর চিঠি মেঝেতে রেখে 2 হাতে মাথা চেপে ধরে। সে মগার থেকে চিঠি পাওয়ার পরই আমিরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আমিরকে সে ভীষণ ভালোবাসে। আমিরের আত্মহত্যার সিদ্ধান্ত আলমগীরকে বসে থাকতে দেয়নি। কিন্তু গ্রামে পৌঁছে শুনল সব শেষ। পদ্মজা খুন করেছে সবাইকে। আর এখন পদ্মজা মিথ্যা অপবাদে জেলে বাস করছে। এই মুহূর্তে সে যদি এই প্রমাণ সহ নিয়ে পুলিশের কাছে যায়, পুলিশ তাকেও আটক করবে। সে পুলিশকে মিথ্যা বলতে পারবে না, সে সাহস হবে না। সব সত্য জানার পর তার ফাঁসিও হতে পারে। সে নিজেকে উৎসর্গ করার সাহস পায় না। পদ্মজার মামলার তর্ক বিতর্কে যখন 25 দিন পার হয়, তখন রুম্পা নিজ ইচ্ছায় আলমগীরকে অনুরোধ করল আলমগীর যেন পদ্মজাকে বাঁচায়। মিথ্যা অপবাদে পদ্মজার ফাঁসি হতে দেখে সে সুখের সংসার করতে পারবে না। পদ্মজা পরকে লিপ্ত হয়ে কাউকে খুন করে নেয়, এটুকু সত্য যেন আলমগীর সবাইকে জানায়। আলমগীর রাতেই রুম্পাকে নিয়ে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পদ্মজাও তখন সব স্বীকার করেছে। সব প্রমাণ পাওয়ার পরে দেশের পরিবেশ পাল্টে যায়। জনগণের মাথায় হাত পড়ে। আমিরের দেওয়া তথ্য অনুসারে ধরা পড়ে কয়েকটি চক্রের নেতা। তদন্ত চালিয়ে জানা যায় স্বয়ং বাণিজ্য মন্ত্রীও এই চক্রের সাথে জড়িত। উদ্ধার হয় 300-রও বেশি অসহায় মেয়ে, কেউ কেউ পলাতক। এই খবর দেশের বাইরেও বেরিয়ে পড়ে। কুয়েত, সৌদি সহ আরও কয়েকটি দেশে তদন্ত শুরু হয়। তারা চিরুনি অভিযান চালিয়ে আমিরের দেওয়া তথ্যের উপর নির্ভর করে মেয়ে সংগ্রহকারীদের খোঁজে চলে। 2 জন ধরা পড়ে, বাকিরা ধরা ছোঁয়ার বাইরে। উদ্ধারকৃত মেয়েগুলো নতুন জীবন পেয়ে আনন্দে আত্মহারা। আমিরের চিঠিতে নতুন গোপন তথ্য ছিল। অন্দরমহলের পিছনে বড় নারকেল গাছটির নিচে একটি বিশাল গর্ত আছে। সেখানে ছুরি, রামদা, চাপাতি, কুড়াল, চাবুক সহ অনেক অস্ত্র রয়েছে। তুষার অস্ত্রসমূহ উদ্ধার করে। সেই সাথে উদ্ধার হয় পদ্মজার জন্য রেখে যাওয়া আমিরের লাল খামটি। পদ্মজা তখন অস্বাভাবিক ছিল, সে নিজের মধ্যে ছিল না। তাকে হাসপাতালে রাখার আদেশ দেয় আদালত। 1.5 মাস চিকিৎসার পর পদ্মজার শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি অনেকটা সেরে ওঠে। আদালত থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলমগীর রাজ সাক্ষী হওয়াতে ফাঁসির বদলে অমৃত্যু কারাদণ্ড হয়। শেষ নিঃশ্বাস অবধি সে কারাগারে কাটাবে। তারপর রুম্পা চলে আসে গ্রামে। গ্রামে আসার 1 মাস পর জানতে পারে সে গর্ভবতী। তার শূন্য জীবনে আসার আলো হয়ে আসে সন্তান আগমনের সংবাদ। দেশবাসীর মুখের কথা পাল্টে যায়। তারা পদ্মজার মুক্তি চেয়ে আজও আন্দোলন করে চলেছে। পরদিন সকাল 7টা। তুষার খাওয়া দাওয়া করে সবেমাত্র উঠেছে। তখন 2-3টে কুকুরের চিৎকার ভেসে আসে। তুষার দ্রুত বারান্দা থেকে নেমে লারে ঘরের দিকে তাকালো। সকালের মিষ্টি বাতাসে বিষণ্ণ এক দৃশ্য চোখে পড়ে। অপরিচ্ছন্ন মৃদুল কুকুরগুলোর সাথে কি নিয়ে যেন তর্ক করছে, মাঝে মধ্যে মাটি ছুঁড়ে মারছে। তুষার দ্রুত পায়ে মৃদুলের দিকে এগিয়ে যায়। তুষারের পিছু পিছু বাসন্তী ও প্রেমাও গেল। গতকাল রাতে তুষার মৃদুলকে দেখতে এসেছিল। তখন মৃদুল পূর্ণার কবরের পাশে ঘুমাচ্ছিল। জুলেখা বানু ডাকতে নিষেধ করেন, তাই তুষার ডাকেনি। গোফদারের জন্য মৃদুলকে চেনা যাচ্ছে না, গায়ে মাটি লেগে আছে। প্যান্টের 1 পা হাঁটু অবধি ছেঁড়া। তুষারকে দেখে মৃদুল 2 কদম পিছিয়ে গেল। লাহোরি ঘর থেকে জুলেখা বানু বেরিয়ে আসেন। তিনি ভীষণ শুকিয়েছেন। চোখে মুখে আঁকের সৌন্দর্যটুকু নেই। একমাত্র ছেলেকে রেখে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেন না। মৃদুল মোরাল বাড়ি ছেড়ে 1 পাও নড়তে চায় না। সে তার সুস্থ জীবন পূর্ণার সাথে কবর দিয়েছে। মাস 3 আগে মৃদুলকে জোর করে বেঁধে শহরে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। ডাক্তারের পরামর্শে তাকে পাগলা গারোতে রেখে আসা হয়। 3-4 দিন পার হতেই খবর আসে দারোয়ান ও 2 জন নার্সকে আহত করে মৃদুল পালিয়েছে। জুলেখা বানু এই খবর শুনে অজ্ঞান হয়ে যান। মৃদুলের জ্ঞান সুস্থ নয়, সে কি করে গ্রামে ফিরবে? দীর্ঘ 15 দিন পর মৃদুলকে এক গ্রামে পাওয়া যায়। জুলেখা বানু কেঁদে কেটে অস্থির হয়ে পড়েন। মৃদুল পাগল থাকুক, তাও চোখের সামনে থাকুক, সেটাই তিনি চান। তাই মৃদুলকে বাড়ি নিয়ে যান। কিন্তু মৃদুল পূর্ণাকে ছাড়া কিছুতেই খাবে না।
তাই বাধ্য হয়ে মৃদুলকে আবার মোড়ল বাড়িতে নিয়ে আসা হয়। মৃদুল সর্বক্ষণ পূর্ণার কবরের পাশে বসে থাকে, বিড়বিড় করে কিছু বলে। পূর্ণার কবরের চারপাশে গর্ত করে বাঁশ পুঁতেছে, তারপর টিনের ছাদ দিয়েছে যেন পূর্ণা বৃষ্টিতে না ভিজে। রাতে পূর্ণার জন্য কিনে আনা লাল বেনারসিটি একরে ধরে ঘুমায়। জুলেখা বানু জোর করে 2 বেলা খাইয়ে দেন। মাঝে মধ্যে নিজের বাড়িতে যান। নিজের বিলাসবহুল বাড়ি নিয়ে জুলেখা বানুর অহংকার ছিল। আর তার ছেলের জন্য তাকে অন্যের বাড়ি লাহোরে ঘরে থাকতে হচ্ছে। সন্তানের উপর যে কিছু নেই। গ্রামের বাচ্চারা মৃদুলকে লাল পাগল ডাকে। লাল পাগল ডাকার কারণ মৃদুল ফর্সা সুন্দর, যদিও তার সৌন্দর্য টিকে নেই। গোলাপে ঠোঁট দুটি কালচে হয়েছে। তুষার মৃদুলকে আদুরে স্বরে ডাকলো, মৃদুল। মৃদুল এক নজর তুষারকে দেখলো, তারপর দূরে সরে গেল। তুষার জুলেখা বানুকে প্রশ্ন করলো, মৃদুল খেয়েছে? জুলেখা ভেজা কণ্ঠে বলল, না খাই নাই, কাল থাইকা খাইতাছে না। তুষার কপাল ইঞ্চিত কুচকে মৃদুলের দিকে তাকালো। জুলেখাকে আবার প্রশ্ন করলো, শুনেছি ডাক্তারের কাছে নিয়েছিলেন, ওর অবস্থা কেমন, মাথা কতটা কাজ করছে? জুলেখা বানুর চোখের কর্নিশে জল জমে তিনি বললেন, বাচ্চারা ওর থাইকা বেশি বোঝে, যত দিন যাইতাছে পাগলামি বাড়তাছে। আমি আর ওর বাপ সারা যে যেটা কয় ওইটাই বিশ্বাস করে। তুষার বলল, চাচা কোথায়? জুলেখা বলল, বাড়িঘর জমিদারি দেহন লাগে না, আর কেলা দেখবো কে আছে। জুলেখার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট। তুষার মৃদুলের পাশে গিয়ে বসলো, বলল, আমাকে ভয় পাচ্ছ? মৃদুল আর চোখে তুষারকে দেখলো, মাথা ঝাঁকিয়ে জানালো সে ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির খুঁটিনাটি তদন্ত করতে তুষার যখন অলন্দপুরে এসেছিল তখন মৃদুলের সাথে তার দেখা হয়। তখন মৃদুলের এত খারাপ অবস্থা ছিল না। তুষার বলল, অ্যাজ এ রাজহাঁস জবাই করব, তুমি আমাকে সাহায্য করবে? মৃদুল কিছু বলল না। তুষার বাসন্তীর দিকে তাকিয়ে বলল, আম্মা রাজহাঁস আছে না? বাসন্তী বলল, আছে আব্বা। তারপর তুষার মৃদুলকে বলল, রাজহাঁস আছে, অর্ধেক আমরা খাবো আর অর্ধেক পূর্ণাকে দেব। পূর্ণা রাজহাঁস খাইতে পছন্দ করতো, তাই না প্রেমা? কোনো কালেই পূর্ণা রাজহাঁস পছন্দ করতো না, তাও প্রেমা তুষারের সাথে তাল মিলালো। তুষার সাবধানে মৃদুলকে বলল, তুমি যদি আমাকে সাহায্য না করো আর আমার সাথে খেতে না বসো, আমি কিন্তু পূর্ণাকে কিছু দিব না, দেখিয়ে দেখিয়ে খাবো, তখন পূর্ণা কষ্ট পাবে। মৃদুল পূর্ণার কবরে হাত বুলিয়ে দিল। সে চিন্তা করছে কি করবে। অনেকক্ষণ চিন্তা করে সে রাজি হলো। সারাদিন তুষারের সাথে ভালো সময় কাটে। তুষার এমনভাবে কথা বলে যেন পূর্ণা সত্যিই বেঁচে আছে। মৃদুল তুষারের সঙ্গে উপভোগ করে। এই ফাঁকে জুলেখাকে তুষার জানালো, মৃদুলকে ঢাকা নিয়ে গেলে ভালো হয়, আরেকটু চেষ্টা করে দেখা যেত। জুলেখা তুষারের 2 হাত ধরে অনুরোধ করলেন। মৃদুল সুস্থতার জন্য তিনি সব রকম খরচ করতে প্রস্তুত, শুধু মৃদুলকে যেন তুষার সামলায়। তুষার জুলেখাকে আশ্বস্ত করলো। তারপর আটপাড়ায় ঘুরে করে জানতে পারলো মগা জেল থেকে ছাড়া পেয়ে ইয়াকুব আলীর বাড়িতে কাজ নিয়েছে। আর ইয়াকুব আলী অলন্দপুরের মাতব্বর হয়েছেন। দিনের আলো কেটে রাত নামতেই মৃদুল পূর্ণার কবরের পাশে গিয়ে শুয়ে পড়ল। আর তুষার রাতের খাবার খেয়ে ঘরে আসলো। প্রেমা মশারি টাঙাচ্ছে। বাইরে বিরতিহীনভাবে ঝিঝি পোকা ডেকে চলেছে। তাদের ডাকাডাকিতে তুষারের কান তালা লেগে যাচ্ছে। সে ঝিঝি পোকার ডাক পছন্দ করে না। অন্যদিকে প্রেমা ঝিঝি পোকার ডাক ভীষণ পছন্দ করে। সে মুগ্ধ হয়ে শোনে। তুষার 2 কানে আঙ্গুল ঢুকিয়ে বিরক্তি নিয়ে বলল, পোকাগুলো কি সারা রাত ডাকাডাকি করবে? প্রেমা বলল, মাঝরাত অব্দি ডাকবে। তুষার অবাক হয়ে প্রশ্ন করল, মাঝরাত অব্দি জেগে থাকবো? প্রেমা বলল, কানে তুলা দিয়ে রাখুন। তুষার বলল, আছে তুলা? প্রেমা আলমারি খুলে তুলা বের করে দিল। তুষার প্রেমার কাণ্ডে বিস্মিত। সত্যি সত্যি তুলা দিয়ে দিল। এই মেয়ে নাকি বাকি 2 জন বোনের চেয়ে লজ্জাবতী আর ভীতু ছিল, অথচ পদ্মজা আমিরকে লজ্জা পেত, পূর্ণা মৃদুলকে লজ্জা পেত। আর প্রেমা লজ্জা তো দূরের কথা, তার চেয়ে এত বড় মানুষটিকে পরোয়া করে না, নির্বিকার ভঙ্গিতে থাকে। সময় ও পরিস্থিতি মানুষকে কতটা পাল্টে দেয়। তুষার তুলা হাতে বসে রইল। প্রেমা খেয়াল করেও কিছু বলল না। সবার সময় প্রেমা প্রশ্ন করল, আবার কারাদণ্ডর সময় কি কমানো যায় না? তুষার বলল, কমাতে পারে, মনে হয় না এতদিন জেলে রাখবে। অনেক সময় যতদিন জেল হওয়ার কথা ততদিন হয় না। প্রেমা বলল, এমনও হয়? তুষার বলল, হয়, মেয়েদের আগে মুক্তি পেয়ে যায় অনেকে। তাছাড়া লেখন শাহ দৌড়াদৌড়ি করছে, জনগণও চাইছে সাজা কমানো হোক। কমবে নিশ্চয়। প্রেমা বলল, আপা কি জেলে থেকে বের হয়ে লেখন ভাইকে বিয়ে করতে রাজি হবে? তুষার বলল, আমার যতটুকু ধারণা রাজি হবে না। লেখন শাহ আশা নিয়ে বসে আছেন, পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। পদ্মজা লেখন শাহকে একটা চিঠি পাঠিয়েছেন। প্রেমা উৎসুক হয়ে জানতে চাইল কি লেখা সেখানে। তুষার চেয়ার ছেড়ে বিছানায় এসে বসলো। বলল, আমি পড়িনি, পিন্টুকে দিয়ে পাঠিয়েছি। প্রেমা ছোট করে বলল, ও। তারপর প্রশ্ন করল, গত কয়েকদিনের মধ্যে আপার সাথে দেখা হয়েছে? তুষার বলল, হ্যাঁ, গতকাল বিকালেই দেখা হয়েছে। তিনি আমাকে দেখলেই গুটিয়ে যান। পরপুরুষের উপস্থিতি পছন্দ করেন না, তাই না? প্রেমা হেসে মাথা ঝাঁকালো। আবার পদ্মজার কথা শুনে প্রেমা হাসছে। তুষার প্রেমাকে ভালো করে খেয়াল করলো। পদ্মজার মুখের ছাপ প্রেমার মুখেও আছে। প্রেমা সবসময় সোজা সিথি করে বেনি করে, শাড়ি পরে বলে, বয়সের তুলনায় একটু বেশি বড় লাগে। এই যা, হুট করে প্রেমাকে বড় মনে হচ্ছে কেন? এতদিন তো শাড়ি পরাও দেখেছে, বড় তো লাগেনি। এ কেমন কেরামতি? তুষার মুচকি হাসলো।
প্রেমা তুষারের দিকে তাকিয়ে হাসতে দেখে বলল, হাসছেন কেন? তুষার টান টান হয়ে শুয়ে পড়ল। প্রসঙ্গ পাল্টাতে বলল, আমির হাওলাদার 3টে বিয়ে করেছিলেন, আমি হলে 4টা বিয়ে করতাম, 4টা বিয়ে করা সুন্নত। প্রেমা বাঁকা চোখে তুষারের দিকে তাকালো, বলল, করুন গিয়ে। তবে ভাইয়ার প্রথম 2টা বিয়ের কোনো মূল্য নেই, ভাইয়ার বউ একমাত্র আমার আপা। তুষার এক হাতে মাথার ভর দিয়ে প্রেমার দিকে ফিরে বলল, কেন মূল্য নেই? প্রেমা বলল, ইসলামে পালিয়ে বিয়ে করার কোনো মূল্য নেই, মেয়ের অভিভাবক লাগে। ভাইয়া 2টা বউ বাসায় কিছু না বলে বিয়ে করেছে, তাই হাসরের ময়দানে আমির ভাইয়ের বউ শুধু আমার আপা। কথাটা প্রেমা ভাব নিয়ে বলল। তুষার আবার হাসলো, সোজা হয়ে শুয়ে চোখ বুঝলো। মাঝে দূরত্ব রেখে প্রেমাও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তুষার বলল, প্রেমা জেগেছিল। সে সঙ্গে সঙ্গে বলল, 7 দিনের কথা তো আজই একদিনই বলে ফেলেছেন। প্রেমার কণ্ঠে ঝাঁস, তার মনে তুষারের জন্য কত রাগ জমে আছে টের পাওয়া যাচ্ছে। কেন এত রাগ? সে কি গত 4 মাসে তুষারের সঙ্গ পাওয়ার আশা করে বারবার নিরাশ হয়েছে? সত্যি এমন কিছু হয়েছে? তুষার ভাবল। অদ্ভুত বিষয়, প্রেমার মুখে ঝাঁঝালো কথাগুলো শুনেও তুষারের ভালো লাগছে। সর্বনাশ, তবে কি সে মরণ প্রেমে পড়তে যাচ্ছে? পরিণতি আমিরের মতো হবে নাকি মৃদুলের মতো, নাকি আরো ভয়ানক? হঠাৎ নীরবতা ভেঙে তুষার বলে উঠল, জানো প্রেমা, ভালোবাসার ব্যাখ্যা ও রূপের বাহার পর্যবেক্ষণ করতে গেলে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। তুষারের গলার স্বরটা পরিবর্তন হয়েছে, কোমল হয়েছে। সে এত পাল্টে গেল কি করে? প্রেমা বলল, কেন এমন হয়? তুষার শূন্যে চোখ রেখে বলল, ভালোবেসে মানুষ পাগল হয়, ভালো হয়, খারাপ হয়, নিঃস্ব হয়, এমনকি নিজের জীবনকেও হত্যা করতে 2 বার ভাবে না। কি অদ্ভুত! তুষারের কথাগুলো প্রেমার ভালো লাগলো। সে তুষারের দিকে ফিরল, তুষারও প্রেমার দিকে তাকালো। প্রেমা বলল, যে ফাঁসে সে জানে ভালোবাসা বড়ই অদ্ভুত। কি সুন্দর কথা, কত মোহনীয় তার কণ্ঠ। তুষার ধীর স্বরে বলল, কাউকে ভালোবেসেছ? প্রশ্নটি শুনে প্রেমার ঠোঁট দুটি কেঁপে ওঠে। সে দ্রুত অন্যদিকে ফিরে চোখ বুঝল। কি করে সে বুঝাবে? তুষারের প্রেমে পড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে তার হৃদয়। তার ব্যথিত হৃদয় তারই অজান্তে তুষারের প্রেমে কবেই পড়েছে। তুষার প্রেমার পিঠের দিকে তাকিয়ে রইল। তার কেন যেন মনে হলো প্রেমা তার চোখের দৃষ্টি আড়াল করছে। লিখনের মা ফাতিমা ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি ত্রিধার সাথে লিখনের বিয়ে ঠিক করেছেন, কিন্তু লিখন বিয়ে করবেন না। সে পদ্মজার জন্য অপেক্ষা করছে। পদ্মজা জেল থেকে বের হলে তাকেই বিয়ে করবে। ফাতিমা একজন খুনি, বিবাহিত 1 বাচ্চার মাকে কিছুতেই ছেলের বউ হিসাবে মেনে নিতে রাজি নন। লিখন যেরকম নাসরবান্দা, তার মাও সেরকম নাসরবান্দা। ফাতিমা কঠোরভাবে জানিয়েছেন, যদি লিখন পদ্মজাকে বিয়ে করে তিনি আত্মহত্যা করবেন। সম্মান নষ্ট হওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। এতেও লিখন ভুরুক্ষেপ করল না। সে পাগল হয়ে আছে, আমির নেই। এবার সে পদ্মজাকে পাওয়ার স্বপ্ন দেখতেই পারে। জীবন তাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগ এড়াতে পারবে না। এতদিন দূরে থেকেছে পদ্মজার স্বামী ছিল বলে। এখন পদ্মজা একা, তার স্বামী মৃত। পদ্মজাকে বিয়ে করে তাকে একটা নতুন জীবন উপহার দিবে, সেই সাথে নিজের ক্ষত হৃদয় সারিয়ে তুলবে। লিখন বৈঠকখানাতে গিয়ে বসলো। যেদিন জানলো পদ্মজা জেলে, সেদিন থেকে সে দৌড়ের উপর আছে। অসুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়াদৌড়ি করছে। একদিকে পদ্মজার ফাঁসি হওয়ার আশঙ্কা, অন্যদিকে মিথ্যা বদনামে তার ক্যারিয়ার নষ্ট হওয়ার পথে। ভাগ্য সহায় ছিল, তাই দুটোর কোনোটিরই ক্ষতি হয়নি। এজন্য খোদার দরবারে হাজার হাজার শুকরিয়া। দ্বিতীয় তলা থেকে ফাতিমার চিৎকার ভেসে আসে, এই মেয়ের জন্য আমার ছেলে জীবনের প্রথমবার আহত হয়ে হাসপাতালে ছিল। এমন অশুভ মেয়েকে আমি আমার ছেলের জীবনে মেনে নিব না। তুমি তোমার ছেলেকে সামলাও। ফাতিমাকে তার স্বামী সামলানোর চেষ্টা করছেন, তিনি পারছেন না। দরজায় কলিং বেল বেজে ওঠে। আশেপাশে কেউ নেই। লিখন কয়েকবার তাদের কাজের মেয়েটিকে ডাকলো, তারা খোঁজ নেই। লিখন বিরক্তি নিয়ে দরজা খুলল। দরজার সামনে তার বাড়ির দারোয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। লিখন প্রশ্ন করলো, কে দিয়েছে? দারোয়ান বলল, তুষার সাহেব পাঠিয়েছে। লিখন খামটি হাতে নিয়ে বলল, আচ্ছা যাও। লিখন দরজা বন্ধ করে নিজের ঘরে চলে আসে। খামটি বিছানার উপর রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে দেখার সময় সে তার পাশে পদ্মজাকেও দেখতে পায়। তার জীবনে কিছুর অভাব নেই, শুধু একটাই অভাব, পদ্মজার অভাব। সে তার পরনের শার্ট খুলে গোসলখানায় গেল। গোসল করে কোমরে তোয়ালা পিছিয়ে তারপর খামটি হাতে নিল। খামের ভেতরে চিঠি। লিখন আগ্রহ নিয়ে চিঠির ভাঁজ করল। সম্মানিত লিখন শাহ, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। সর্বপ্রথম বলতে চাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আপনাকে এবং আপনার অনুভূতিকে সম্মান করি। বাধ্য হয়ে কারাগারে থাকা অবস্থায় আপনাকে চিঠি লিখতে হলো। শুনেছি আপনি আমার জন্য অপেক্ষা করছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর আপনি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছেন, কিন্তু কিছু স্বপ্ন নিষিদ্ধ। আপনি এমন এক আশায় নিষ্পাপ একটি মনকে আঘাত করছেন, যে আশা পূরণ হওয়ার নয়। আপনার সাথে আমার বিয়ে হলে আগেই হতো। আমার মন প্রাণ একজনের প্রেমে পড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই কি করে আবার আপনি পুরাবেন? মানুষ এক জীবনে সবকিছু পায় না। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছুর অভাব থাকে। 1-2টো অভাব নিয়ে বেঁচে থাকা খুব কঠিন নয়। যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন। যে আপনার জন্য মরতে প্রস্তুত তার জন্য বুকের এক টুকরো জায়গা দলিল করে দিন। ত্রিধা মেয়েটি ভীষণ ভালো। আমার সাথে দেখা করতে এসেছিল। সে আপনাকে খুব ভালোবাসে। তার ইচ্ছে ছিল
ডাক্তার হওয়ার, অথচ সে মেডিকেল পড়া ছেড়ে মিডিয়ায় যোগ দিয়েছে। কতটা ভালোবাসা থাকলে মানুষ এরকম করে। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য, ত্রিধা আপনাকে ভালোবাসে। সে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল। ত্রিধা আপনাকে উজাড় করে ভালোবাসতে পারবে। আমাদের জুটি হওয়া সম্ভব নয়, এই স্বপ্নকে আর দূরে যেতে দিবেন না। আমার সর্বস্ব জুড়ে একটি নাম, আমি একটি মানুষের জন্যই আকুল। আমি হাজার চেষ্টা করেও আপনাকে এক টুকরো ভালোবাসা দিতে পারবো না। তখন ভালোবাসা অভিশাপে পরিণত হবে। চিন্তা করে দেখুন, আমাদের সত্যি বিয়ে হলে কেউ সুখী হব না, না আপনি হবেন, না আমি হব, আর না আপনার পরিবার, আর ত্রিধার সুখ হবে। আমি বলছি না আমার কথায় ত্রিধাকে বিয়ে করতে, ভালোবাসতে। ভালোবাসা জোর করে হয় না, তবে বিয়েতে আল্লাহ তাআলা নিজের রহমত ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। জীবনকে একটা সুযোগ দিয়ে দেখুন। আমার আম্মা বলতেন, পৃথিবীতে মানুষ দায়িত্ব নিয়ে আসে, সেই দায়িত্ব শেষ হয়ে গেলে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। হয়তো আমার কোনো দায়িত্ব বাকি, তাই এখনো বেঁচে আছি। যদি সত্যি 10 বছর পর পৃথিবীর বুকে মুক্ত হয়ে হাঁটার সুযোগ পাই, আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই। এই বাঁচায় সুখ না থাকুক, স্বস্তি আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে সেই স্বস্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবনের গল্পের এক পৃষ্ঠা মাত্র। আমি আমার শেষ জীবনটুকু নিজের মতো কাটাতে চাই। পাষাণের মতো কথা বলার জন্য আমি দুঃখিত। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠুক। পরিবারকে সময় দিন। ইতি, পদ্মজা। লিখনের চোখ থেকে 2 ফোঁটা জল চিঠির উপর পড়ে। কি নিষ্ঠুর প্রতিটি শব্দ। লিখন চিঠিটি রেখে বারান্দায় এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে বাইরে তাকালো। ধুলো উড়িয়ে বাতাস ছুটছে। আজ রাতে ঝড় হতে পারে, তার বুকেও ঝড় বইছে। নিজেকে পৃথিবীর উচ্ছিষ্ট মনে হচ্ছে। পদ্মজা তার জন্য চাঁদ হয়ে রয়ে গেল, আর সে গরিব ব্রাহ্মণ। 2009 সাল। দেখতে দেখতে কেটে গেল 13টি বছর। পদ্মজা দরজা খুলে বারান্দায় দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পাহাড়ি কুয়াশার হাড় কাঁপানো শীত নিয়ে জড়িয়ে ধরে তাকে। পদ্মজা 2 হাতে চাদর টেনে ধরল। যত দূরে চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ, আর সবুজ ঘন অরণ্য। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। রঙিন ধূসর কুয়াশাও চা বাগানের সৌন্দর্য আড়াল করতে পারল না। কুয়াশার জন্য যেন অন্যরকম সুন্দর লাগছে। এই অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। তবে বৃষ্টিতে পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে বেশি সুন্দর। পদ্মজা 2 পা তুলে বেতের চেয়ারে বসলো। তার মুখ শুষ্ক। তারা প্রাণের চেয়েও প্রিয়তমর মৃত্যুবার্ষিকী। প্রিয়তম মারা গিয়েও যেন সর্বঙ্গ ছড়িয়ে রেখে গেছে ভালোবাসার ডালপালা। পদ্মজা সময়ে অসময়ে, কারণে অকারণে বারবার সেসব ডালপালার বেড়াচালে আটকে পড়ে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটি থেকে 2টো চিঠি বের করলো। সে প্রতিদিন এই চিঠি 2টো পড়ে দিন শুরু করে। যতক্ষণ পরে মনে হয় যেন আমিরের সাথে কথা বলছে। তার একদম পাশ ঘেঁষে ফিসফিসে আমির বলছে, পদ্মাবতী, ভালোবাসি। পদ্মজার চিঠি 2টাই প্রথমে চুমু দিল, তারপর একটি চিঠির ভাঁজ করলো। শুরুতে কোনো সম্বর্ধন নেই, শুধু একখানা চিঠি। চিঠিও বলা যায় না, 1 পৃষ্ঠায় লেখা এক রাজা ও রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করলো। এক ছিল দুষ্ট রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। নারী ব্যবসায়ে লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ। একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা। শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে চাই। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল একটু আলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপাস্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীরে ঢুকে পড়ে। রেঞ্জিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বলায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা 2টো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করলো নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না, পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদের দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থ করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে একদ্বন্দ্ব শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছোঁয়া হয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়।
যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোর রাতে দুষ্ট রাজা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না। রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না, তাকে যে করেই হোক পেতে হবে, নয়তো জীবন বৃথা। রাজা তার পিতাকে আদেশ করল মায়াবতী রাজকন্যাকে তার চাই, নয়তো সে বাঁচবে না, এই পৃথিবী তোলপাড় করে দিবে। রাজার পাগলামি দেখে অবাক হয় তার পরিবার। সালিশ বসে। সালিশে সেই দুষ্ট রাজা রাজকন্যার মাথার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন। আনন্দে রাজার বুকে উথাল পাতাল ঢেউ শুরু হয়। কি অসহ্য সুখময় যন্ত্রণা। রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই। যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম তার পদ্মাবতী। ফুলের মতো পবিত্র সে, সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ। রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা, ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মাবতীতে। পদ্মাবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে। পদ্মাবতীর প্রতিটা নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে। পদ্মাবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয়, পদ্মাবতী আমার রানী, আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকের উপর হেঁটে বেড়াও। ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মাবতী পবিত্র, এত পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেলল। সেই সাথে রাজা ভয় পেল তার কালো অন্তরের খবর যদি পদ্মাবতী জেনে যায় তখন কি হবে। কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মাবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না, নির্ঘাত মরে যাবে। যে ভালোবাসা নিজের ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে, সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মাবতীর থেকে সহানুভূতি তার বিশ্বাস অর্জন করতে গল্প বানালো। তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটা মানব সন্তানকে খুন করতে প্রস্তুত। তাও তার পাপের জন্য পদ্মাবতীকে হারাতে চায় না। যথাসম্ভব পদ্মাবতীকে নিয়ে দুষ্ট রাজা অন্য প্রাসাদে চলে যায়। সেই প্রাসাদে রাজার তার পদ্মাবতী ছাড়া কেউ নেই। ভালোবাসা, সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনতে। কোনো নারী আর তাকে টানতে পারে না। প্রতিটি প্রহর পদ্মাবতীকে নতুন করে অনুভব করে। নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল, কিন্তু নারী ব্যবসা রয়ে গেল। সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জলজল করে তখনও জ্বলছিল। মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মাবতী সব জেনে যাবে না তো। রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মাবতীর চোখে। পদ্মাবতী সেই পট্টি সহ ভেদ করে পৌঁছাতে পারল না গভীরে। ভালোবাসার বেড়াচালে আটকে রইল। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর। আকাশে একটা চাঁদ ওঠে, কিন্তু রাজার আকাশে উড়েছিল দুটো চাঁদ। ছোট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে। তার প্রথম ভালোবাসা তার মা, দ্বিতীয় ভালোবাসা স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা। রাজা যতবার কন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারত না। এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে। সে অন্যমনস্ক হয়ে পড়ে। তার দলবল চিন্তিত হয়ে পড়ে। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্ব ক্ষোভের জেদ ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। সেই তীরে ছোট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে। পদ্মাবতী ভেঙে কুড়িয়ে যায়। পদ্মাবতীর ব্যথা সহ্য করার মতো রাজার নেই। শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মাবতীকে। তার কন্যার খুনিকে সে নিজের হাতে কোপাতে পারলেও খুনের আদেশদাতাদের হত্যা করতে পারল না। জানতে পারল তার পিতা, চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে। ততদিনে রাজা এটা বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনের আদেশদাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে। ব্যবসার খুঁটি সে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসার পতন মানে পদ্মাবতী সব জেনে যাওয়া, সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া। যে রাজাদের সাথে মিলে দুষ্ট রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে। আর তারা দুষ্ট রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মচারক। এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্ট রাজার নেই। আবার মাথার উপরে আছে শাসকের আদালত। একমাত্র রাজার মৃত্যুই পারে তার কন্যার খুনিদের ধ্বংস করতে। কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না। পদ্মাবতীর সাথে সারা জীবন বাঁচতে চায়। তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা। বাবা হিসাবে হেরে গেল, চুপসে গেল। অভিশাপ সেই রাজাকে। অভিশাপ। পদ্মজা চিঠির উপর হাত বুলিয়ে দিল। যখন সে প্রথমে এই বাস্তব রূপকথা পড়ছিল, সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল, তার প্রিয় স্বামীর রক্ত। আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ, চাবুক মারার দাগ, ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে। নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি হাতে নিল, ভাঁজ করল। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল।
যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার উপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়ায় ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো একই ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে শরীরের যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্য করে দেওয়ার ইচ্ছে পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম। তোমার আমার পথ চলা এখানেই শেষ। যদি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি, এই ভবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সাথে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণা ভরা চোখের চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলিয়ে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃস্ব হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজেই মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সে হাত পুড়ে যাক, পোকামোকার খাক। তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিলে ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছে আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশের গাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূর। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিতের হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আর আমার সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তার সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, একদ্বন্দ্ব শান্তি মিলবে না। মেঘলাবরণ রঙের সম্রাঙ্গী তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম, হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন। এই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙিন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে। শুধু আমি থাকবো না পাশে। আফসোস, চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটা ভোরে হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্নার রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো? তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতেই হবে। আর থাকা যাবে না, সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীর্তের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়। এই পৃথিবীতে আবারও যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই। আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব। তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো। ভাঙা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি। তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝিলমিলিয়ে উঠবে। আমাদের আবারও দেখা হবে, কোনো না কোনো ভাবে আবারও দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো।
ঠিকমতো খাওয়া দাওয়া করো। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে, চিন্তা করো না। পারলাম না কয়েকটা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসাবে গ্রহণ করেছি। ইতি আমির হাওলাদার। চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে আমিরের শেষ চাহনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া ভেসে ওঠে সেই শিশি, যে শিশির উপরে বড় বড় করে লেখা ছিল পয়জন। পদ্মজা দুটো চিঠি বুকের সাথে জড়িয়ে ধরল, তারপর শূন্য আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই চিঠি যেদিন প্রথম পড়ল সে চিৎকার করে কেঁদেছে। সে আমিরকে খুন করে অনুতপ্ত নয়, সে কাঁধে ভাগ্যের নির্মম পরিহাসে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। পদ্মজা দ্রুত চিঠি দুটো ভাঁজ করে খামের ভেতরে রেখে দিল। গলার স্বর উঁচু করে বলল, বলো বুবু। দরজার উপাস থেকে লতিফার কণ্ঠস্বর ভেসে আসে, মাহবুব মাস্টার আইছে। পদ্মজা বলল, নাস্তা তৈরি করো, আমি আসছি। পদ্মজা চোখের পানি মুছে ঘরে আসলো। আয়না দেখলো, সে যে কেঁদেছে। বোঝা যাচ্ছে নাকি? না, বোঝা যাচ্ছে না। গায়ের শালটি রেখে আলনা থেকে আরেকটি কালো শাল নিয়ে ভালো করে মাথা ঢেকে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে আসে। বৈঠকখানার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। মাহবুব মাস্টার বসে আছেন। তার বয়স 50-এর কাছাকাছি। তিনি অঙ্কের মাস্টার। পদ্মজার তিনি এক স্কুলের শিক্ষক, ভালো পড়ান। তার সামনে বসে আছে 3টি ছেলে মেয়ে। এই 3 জনকে পড়ানোর জন্য পদ্মজা মাহবুব মাস্টারকে ডেকেছে। মাহবুব মাস্টার 12 বছরের ছেলেটিকে আগে প্রশ্ন করলেন, তোমার নাম কি? ছেলেটি প্রবল উৎসাহ নিয়ে বলল, আমার নাম নুশান হাওলাদার। আর ওর নাম? মাহবুব নুশানকে থামিয়ে দিলেন, বললেন, তুমি শুধু তোমার নাম বলো, অন্যজনেরটা বলতে বলিনি। কাটা থুতুনি, তোমার নাম কি? সে বলল, আমিরাতুন নিসান নুরি। নুরি অবাক হওয়ার ভান করে নিজের নাম বলল। তার থুতুনিতে গর্ত আছে বলে তাকে কি কাটা থুতুনি ডাকতে হবে? সে মনে মনে ব্যথা পেল। নুরির পাশে বসা 10 বছরের মেয়েটি বলল, আমার নাম জিজ্ঞেস করছেন না কেন? আমি সবার ছোট, আমার নাম খাদিজাতুল আলিয়া। মাহবুব মাস্টার চোখের চশমা ঠিক করে বললেন, ভীষণ বেয়াদব তো, এত অধৈর্য কেন তুমি? নুশান আলিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল, মা কি বলছে মনে নেই? বেশি কথা বলতে নিষেধ করেনি? আলিয়া কটমট করে নুশানের দিকে তাকালো। নুশান বলল, খেয়ে ফেলবে আমাকে? আলিয়া খামচে ধরল নুশানের মাথার চুল। নুশান ও আলিয়ার চুল খামচে ধরে দুজন ধস্তাধস্তি করে মেঝেতে শুয়ে পড়ে। তারা দুজন কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে ফেলে। মাহবুব মাস্টার আতকে উঠলেন, হৈ হৈ করে চিৎকার করে উঠলেন। পদ্মজা পর্দা ছেড়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নুশান ও আলিয়া থেমে গেল, সোজা হয়ে দাঁড়ালো। নুরি 2 চোখ খিসকে চাপাসরে নুশানকে বলল, দিলি তোমাকে রাগিয়ে? মাহবুব মাস্টার হতবাক। পদ্মজার মতো নম্র ভদ্র শিক্ষিকার এমন উশৃঙ্খল ছেলে মেয়ে। তিনি চশমা ঠিক করতে করতে বললেন, এত অসভ্য এরা? পদ্মজা শীতল চোখে নুশান আর আলিয়ার দিকে তাকালো। তারা নতজানু হয়ে আসে। পদ্মজা বলল, সবাই ভেতরে যাও। পদ্মজার কণ্ঠে রাগের আস। তা টের পেয়ে আলিয়ার চোখে জল জমে যায়। প্রায় প্রতিদিন নুশান আর তার ঝগড়া হয়। ঝগড়ার জন্য শাস্তি পায়, তবুও ভুলে ভুলে আবার ঝগড়া করে ফেলে। তারা চুপচাপ ঘরের ভেতরে চলে গেল। পদ্মজা মৃদু হেসে মাহবুব মাস্টারকে বলল, ওরা একটু খেপা ধরনের, ভাই বোন একসাথে থাকলে যা হয়। মাহবুব মাস্টার বললেন, শয়তানদের মেরুদণ্ড সোজা করতে করতে চুল পেকেছে আমার, এদের কয়েকদিনে সোজা করে ফেলবো। পদ্মজা বলল, আগামীকাল থেকে আর দুষ্টামি করবে না, আপনি একটু ভালো করে পড়াবেন। আমার 3টা ছেলে মেয়ে অঙ্কে কাঁচা। মাহবুব মাস্টার বললেন, আপনি আমাকে বলেছেন, এতেই যথেষ্ট। অঙ্কদের প্রিয় সাবজেক্ট না বানাতে পারলে আমি মাহবুব মাস্টার না। পদ্মজা জোরপূর্বক হাসল। মাহবুব মাস্টার একটু বেশি কথা বলেন। যাওয়ার পূর্বে মাহবুব মাস্টার বলে গেলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল 7টায় অঙ্ক পড়াতে আসবেন। পরন্ত বিকেল। আলিয়া ছবি আঁকছে, সে খুব ভালো ছবি আঁকে। বর্ণনা শুনে হুবহু ছবি আঁকতে পারে। গায়ের রং শ্যামলা। তার নাম আমিরের নামের সাথে মিল রেখে আলিয়া রাখা হয়েছে। পদ্মজা 5 বছর জেলে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নিজস্ব জীবনে রুম্পার ছেলে নুহাসের আগমন হয়। রুম্পা নুহাসকে জন্ম দিয়েই মারা যায়। 4-5 বছর লতিফা আর বাসন্তী নুহাসকে দেখেছে। তারপর পদ্মজা দায়িত্ব নিল। নুহাস আর লতিফাকে নিয়ে চলে আসে চা বাগানের দেশ সিলেটে। তার নামে যত সম্পত্তি আমির লিখে দিয়েছে, সেসব সম্পত্তি পদ্মজা সরকারের দায়িত্বে দিয়েছে এবং অন্দরমহল ও অলন্দপুরের জমিজমা বিক্রি করে সেই অর্থ দিয়ে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে। গরিবদের খাবার, জামাকাপড় দান করেছে। একটি পয়সাও নিজের জন্য রাখেনি। খালি হাতে সিলেটে এসেছে। সিলেটে পদ্মজার রেনু নামের এক বান্ধবী ছিল, তার সাথে ঢাকা পড়েছে। রেনুর সহযোগিতায় পদ্মজা একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা হয়। মাস 3 পার হতেই পদ্মজা অনুভব করলো তার বেঁচে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই নুহাসকে নিয়ে ঢাকাতে ঘুরতে চাই। কথায় কথায় পদ্মজা তুষারকে জানালো সে একটা মেয়ে বাচ্চা দত্তক নিতে চায়। তুষারের কথা শুনে বলল, পদ্মজা চাইলে তাদের এলাকার এতিমখানা থেকে বাচ্চা নিতে পারে। তুষারের ভালো পরিচিতি আছে। প্রতি মাসে সে তার বেতনের অংশ এতিমখানায় দেয়। পদ্মজা কথাটি শুনে খুব খুশি হলো। তুষারের সাহায্যে এতিমখানা থেকে 2.5 বছরের একটা শ্যামবর্ণের মেয়েকে দত্তক নিয়ে নিজের মেয়ে মনে করে বুকে জড়িয়ে নেয়। নাম রেখে দেয় খাদিজাতুল আলিয়া। যেদিন আলিয়াকে নিয়ে বাসায় আসে সেদিন রাতে টের পেল আলিয়ার শ্বাসকষ্টের সমস্যা আছে।
পদ্মজায়ের পরদিন সকালে আবার এতিমখানায় গেল আলিয়ার শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে। তারা চিকিৎসা করেছেন নাকি, ওষুধের নামগুলো কি, সব জেনে যখন সে এতিমখানা থেকে বের হতে উদ্যত হলো তখন তার পিঠের উপরে একটা নুড়ি পাথর এসে পড়ে। পদ্মজা পিছনে ফিরে নুহাসের বয়সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার থুতুনির গর্তটি তারা পায়ের তলার মাটি কাঁপিয়ে তোলে। হুবহু আমিরের কাটা দাগটির মতো। এক মুহূর্তের জন্য মনে হয় তার আর আমিরের সন্তান দাঁড়িয়ে আছে। পদ্মজার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়েটি দৌড়ে পালায়। পদ্মজা মেয়েটিকে খুঁজে বের করে। তারপর এতিমখানার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে অনুরোধ করল এই মেয়েটিকেও সে দত্তক নিতে চায়। পদ্মজার দুর্বলতা টের পেয়ে লোকটি বিরাট অঙ্কের টাকা চেয়ে বসে। পদ্মজা বাধ্য হয়ে আসা ছেড়ে দেয়। তবে যে কয়েকটা দিন ঢাকা ছিল নিজের অজান্তে বোরকা পরে বারবার এতিমখানার সামনে গিয়ে ঘুরঘুর করছে। তারপর ফিরে আসে সিলেটে। মাস তিনেক অনেক চেষ্টা করেও বাচ্চা মেয়েটির মুখ ভুলতে পারল না। তার বুকের ভেতর ছোট্ট মেয়েটি যেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। পদ্মজা আবার ঢাকা গেল। নিজের থেকে তুষারকে বলল মেয়েটাকে আনার ব্যবস্থা করে দিতে। তুষার ও প্রেমা দুজনেই পদ্মজার অস্থিরতা গভীরভাবে টের পেল। তুষার দ্রুত সম্ভব মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে হাতের কাছে পেয়ে পদ্মজা কেঁদে দেয়। খুশিতে শক্ত করে জড়িয়ে ধরে। নুড়ি পাথরের জন্য মেয়েটাকে পাওয়া বলে তার নাম দিল আমিরাতুন্নিসা নুড়ি। এই হলো পদ্মজার 3 সন্তানের মা হওয়ার গল্প। সিলেটে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সব সমস্যা পেরিয়ে আসে একটা বেসরকারি স্কুলের সহকারী শিক্ষিকা। বিশাল চা বাগানের মধ্যস্থলে এক কোয়ার্টারে তারা থাকে। তাদের বাড়িটি একতলা। পদ্মজা রাতে রান্না করছে। আলিয়া ছবি আঁকার ফাঁকে ফাঁকে পদ্মজাকে দেখছে। নুহাস ভয়ে তাকাচ্ছে না। পদ্মজা যখন রেগে যায় কথা বলা বন্ধ করে দেয়। আর পদ্মজা দূরত্বের রেখা টেনে দিলে তার 3 ছেলে মেয়েদের মুখের হাসি মিলিয়ে যায়। নুরি আর চোখে পদ্মজাকে দেখে আলিয়াকে ফিসফিসিয়ে বলল মা কষ্ট পেয়েছে। আলিয়ার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো স্বরে বলল আমি মাকে কষ্ট দিতে চাইনি। নুহাস ব্যতীত স্বরে তাল মিলালো আমিও চাইনি। আলিয়া চিৎকার করে উঠল তোমার জন্য হয়েছে ভাইয়া, তুমি আমাকে রাগিয়েছ। নুরি ঠোঁটে এক আঙ্গুল রেখে ইশারা করে চুপ হতে। আলিয়া দ্রুত এক হাতে নিজের মুখ চেপে ধরে। সে ভুলে ভুলে আবার চিৎকার করে উঠেছে। নুহাস ঠোঁট টিপে হাসলো। আলিয়া ভুল করলে তার ভালো লাগে। নুরি রান্নাঘরে গিয়ে পদ্মজাকে বলল মা আমি সাহায্য করব। পদ্মজা বলল না মা, আমি আর তোমার লুদু খালামুনি আছি। বই পড়তে বলেছিলাম, পড়া হয়েছে। নুরি জিহব্বা কামড়ে বলল আল্লাহ ভুলে গেছি মা। পদ্মজা বলল কতদিন বলেছি ছুটির দিন পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়তে, ভুলে গেলে চলবে? তোমাদের ভালো অভ্যাস করে তোলা উচিত। নুরি মেয়ে যাওয়া গলায় বলল আর ভুল হবে না। পদ্মজা নুরির দিকে তাকালো। সবেমাত্র বয়সন্ধিকালে পা দিয়েছে মেয়েটা। তার ফর্সা সাধারণ মুখশ্রী থুতুনিতে থাকা খাঁচকাটা দাগটির জন্য অসাধারণ হয়ে উঠেছে। মাথার চুল কোকড়া, হাত পা চিকন চিকন। নুরি পদ্মজাকে এভাবে তাকাতে দেখে বিব্রত বোধ করল। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে বলল বাদর দুটোকে গিয়ে বল যদি আমার হাতে মার খেতে না চাই অজু করে নামাজে যেন বসে, এক্ষুনি মাগরিবের আজান পড়বে। নুরি মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। পদ্মজা চোখ ছোট করে বলল কি হলো? নুরি বলল মা আমি নামাজ আদায় করতে পারবো না। পদ্মজা রেগে কিছু বলতে যাচ্ছিল, তখনই বুঝতে পারল নুরি কেন নামাজ আদায় করতে পারবে না। সে আমোদের স্বরে বলল ও তাহলে আপনি এজন্যই আজ এত চুপচাপ। নুরি দাঁত বের করে হাসলো। নুহাস আলিয়ার চেয়েও নুরি বেশি দুষ্টু, রাগ জেদ খুব বেশি। তবে পদ্মজার সামনে ভেজা বিড়াল, সে আর যাই করুক পদ্মজাকে কখনো কষ্ট দিতে চায় না, নিজের অজান্তেও না। রাতের খাবার পরিবেশন করার সময় লতিফা বলল প্রান্ত কোন দিন আইব কইছে? পদ্মজা বলল আগামী মাসে আসবে। ভাবছি এইবার গ্রামে গিয়ে পান্তর বিয়ে দিব। জমি জমা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, ধরে বেঁধে বিয়ে দিতে হবে। লতিফা বলল বউ কোন এলাকার আনবা? পদ্মজা হাসলো, বলল প্রান্ত যা চাই। ধপাস করে কিছু একটা পরে নুহাস আর আলিয়া আবার দুষ্টমি শুরু করেছে। লতিফা বিরক্তি নিয়ে বলল ওরা দিন দিন খালি শয়তান হইতাছে। পদ্মজা বলল শয়তান বলতে মানা করছি, আল্লাহর রহমতে আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে, আমি টের পাই। পদ্মজা 2-3 বার বাদর ছেলেমেয়ের মুখে অলৌকিক কিছু দেখেছে। লতিফার জানা নেই, শুধু এটুকু জানে তারা 3 জন যেখানে যায় সে জায়গায় তাণ্ডব শুরু হয়ে যায়। লতিফা জোর গলায় বলল দেহ পদ্মজা, আমি কিন্তু হুদাই কইতাছি না, দিন দিন আরো বিগড়ে যাইব। পদ্মজা লতিফার কথায় পাত্তা দিল না। সে খাবার পরিবেশন শেষে ঘরে চলে যায়। একদিন নুহাস ও আলিয়াকে রাগ দেখিয়ে চলতে হবে। নুহাস খাবার খেতে এসে বলল লুদু খালামুনি মা খাবে না? লতিফা বলল না খাবে না। তোমরা দুইটা যেমনে মাস্টারের সামনে পদ্মর মুখ কালা করছো, পদ্ম খাইব কেন? হে গুসা করছে। আলিয়া পদ্মজার ঘরের দরজার দিকে তাকিয়ে রইল। তাহলে আমরাও খাবো না। নুরি বলল তাহলে আরো বেশি রাগ করবে, আরো বেশি কষ্ট পাবে। মনে ব্যথা নিয়ে মুখ গুমট করে তারা দুজন খেলো। খাওয়া দাওয়া শেষ করে 3 জন ঘরে গিয়ে শুয়ে পড়ে। পদ্মজা প্রতিদিন ঘুমানোর পূর্বে তাদের গল্প বলে। 1 মাস ধরে পদ্মজা একটা গল্প বলছে। গল্পটা শুধু একটা দুষ্ট রাজা ও একটা মিষ্টি রানীর ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে খুন
প্রদান করে। তারপর রানীর কারাদণ্ড হয়। কারাদণ্ড হওয়ার পর কখন মুক্তি পেল, পরের জীবনটা কিভাবে কাটলো বলে না পদ্মজা। সেটা জানার জন্য 3টি ছেলে মেয়ে উদ্গ্রীব হয়ে আছে। পদ্মজা বলেছিল আজ বলবে, কিন্তু বলার সুযোগ পেল না। নুহাশ ও আলিয়া রাগিয়ে দিল। নুরি দরজা লাগিয়ে নুহাশ ও আলিয়াকে ডাকলো। একত্রে বসার পর নুরি বলল, আজ বাবার মৃত্যুবার্ষিকী, তাই কিছু বলার দরকার নেই। কাল সকালে তোরা দুজন মার পায়ে ধরে ফেলবি। নুরি কথা শেষ করে হাত তালি দিল, যেন সব সমস্যা শেষ। নুহাশ ভ্রুকুচকে বলল, মা পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না। নুরির হাসি মিলিয়ে গেল। আলিয়া বলল, পেয়েছি, আমরা সব বই পড়া শেষ করে ফেলবো, মা খুশি হবে। নুরি বলল, বছর পার হয়ে যাবে, মা 1 বছর রেগে থাকবে। তারা ঘন্টাখানিক আলোচনা করলো। কোনো পরিকল্পনাই চূড়ান্ত হলো না। একজনের পছন্দ হয় তো অন্যজনের হয় না। হুট করে তারা পদ্মজার গলার স্বর শুনতে পেল। পদ্মজা লতিফাকে বলছে, লুতু বুবু, বাড়ির বড় বিড়ালদের বলে দাও, তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। নুহাশ, নুরি ও আলিয়া দ্রুত লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পদ্মজা মাঝরাতে নিজের ঘর থেকে বের হয়। লতিফা জেগেছিল, তাহাজ্জুদ নামাজ আদায় করছে। পদ্মজার সংস্পর্শে এসে তার মুখের আঞ্চলিক ভাষা ছাড়া সব পাল্টে গেছে। রিনুকে বিয়ে দিয়ে সে পদ্মজার সঙ্গী হয়েছে। লতিফা জায়নামাজ ছেড়ে উঠতেই পদ্মজা বলল, আমি বের হচ্ছি। আমাকে না পেয়ে ওরা যেন বের না হয়। আশেপাশের অবস্থা ভালো না। পাশের এলাকায় পরপর 2টা লাশ পাওয়া গেছে। এখানে আবার কোনো চক্রান্ত চলছে কে জানে। দরজা বন্ধ করে রাখো। লতিফা বলল, তুমিও যাইও না পদ্মজা। পদ্মজা শুনল না। প্রথমে ছেলে মেয়েদের ঘরে গেল। নুরি ও আলিয়া এক বিছানায় ঘুমাচ্ছে, আর নুহাশ পাশের বিছানায়। পদ্মজা ঘুমন্ত 3 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে আলতো করে মুখ ছুঁয়ে দিল। এই 3টে ফুটফুটে ছেলে মেয়েদেরকে সে ভীষণ ভালোবাসে। তাদের জন্য পদ্মজা নিজের জীবন কোরবান দিতেও প্রস্তুত। জীবনে যতটুকু আনন্দ রয়েছে তার পুরোটা অবদান নুরি, নুহাশ আর আলিয়ার। পদ্মজা অনেকক্ষণ বসে রইল। তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়ল বাইরে। কোয়ার্টার ছেড়ে বের হতেই নিঃসঙ্গতা কামড়ে ধরে তাকে। আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটায়। চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো। এই সময়টুকু একান্ত তার আর আমিরের। ঘণ্টাখানেক হেঁটে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ালো পদ্মজা। এই পাহাড়টি এখানকার সবচেয়ে উঁচু পাহাড়। একটা মই হলেই যেন আকাশ ছোঁয়া যাবে। আকাশের গায়ে লক্ষ লক্ষ তারা জলজল করছে। এর মাঝে কোন তারাগুলো পদ্মজার প্রিয়জন। পদ্মজা এক হাত আকাশের দিকে বাড়িয়ে ভেজা কণ্ঠে উচ্চারণ করলো, আমার প্রিয়জনেরা। তার এই 2টি শব্দে প্রকাশ পায় ভেতরের সব দুঃখ, যন্ত্রণা, অভাববোধ। মা বাবা, বোন, স্বামী, শাশুড়ি সবাই আকাশটাতে থাকে, শুধু সে জমিনে রয়ে গেছে। পদ্মজা চোখ বুঝলো। শাঁই করে বাতাস বইছে। বাতাসের শব্দ শোনা যাচ্ছে। ঠান্ডায় শরীরে কাঁটা দিচ্ছে। চোখের পাতায় দৃশ্যমান হয় হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি, রুক্ষ মূর্তি, পূর্ণার আহ্লাদ, আমিরের ছোঁয়ার বাহানা, বুকে নিয়ে কান্না থামানো। কত সুন্দর অতীত, কতটা সুন্দর। পদ্মজা চোখ খুলল। তার ঘোলা 2টি চোখ জলে ভরে উঠেছে। সে শিশির ভেজা ঘাসের উপর বসলো। দিনটা কেটে যায়, রাত তার কাটে না। আমির শয়না স্বপনে রাজত্ব করে। পদ্মজা অসহায় চোখ 2টি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে যদি তার স্বামীর মুখটা ভেসে ওঠে, কেমন আছে সে? পদ্মজার 2 চোখ বেয়ে জলের ধারা নামে নীরবে কাঁদতে থাকে। কি ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে। দিনের বেলায় দেখা কঠিন ব্যক্তিসম্পন্ন রাগী পদ্মজা রাতের বেলায় এমন অসহায় হয়ে কাঁদে কেউ বিশ্বাস করবে না। পদ্মজা হাঁটুতে মুখ গুজে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে। হঠাৎ সেখানে উপস্থিতি টের পেল। তার দিকে কেউ হেঁটে আসছে। গত 2 সপ্তাহে 2টো খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পাশের এলাকায়। এলাকাটি খুব কাছে। লাশের ছবি দেখে বোঝা যায় কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। সেই সাথে লাশের শরীরের ক্ষতস্থান দেখে মনে হয়েছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে। পদ্মজার মস্তিষ্ক সক্রিয় হয়। সে তার কোমরের খাজে থাকা খাপ থেকে ছুরি বের করলো। তারপর দ্রুত করে দাঁড়ালো। দেখলো নুরি দাঁড়িয়ে আছে। তার পরনে কালো বোরকা। নুরিকে দেখে পদ্মজা অবাক হয়। সেকেন্ড কয়েকের মধ্যে অবাকের ছাপটা মুখ থেকে সরে গেল। নুরি প্রায় সময় তাকে অনুসরণ করে। সে পদ্মজাকে একা ছাড়তে নারাজ। পদ্মজা ঘাসের উপর বসতে বসতে বলল, পিছু নিতে না করছিলাম না? নুরি কিছু বলল না। পদ্মজাও চুপ রইল। নুরি ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো। নুহাশ ও আলিয়া দূরে দাঁড়িয়ে আছে। তাদের চেয়েও দূরে দাঁড়িয়ে আছে লতিফা। লতিফা নুরিদের আটকানোর চেষ্টা করেছে, কিন্তু বাদরদের সে আটকে রাখতে পারল না। পারে তো তারা লতিফার হাত পা বেঁধে ফেলে। নুরি সাবধানে ডাকলো, মা। পদ্মজা দূরে চোখ রেখে নির্বিকার কণ্ঠে বলল, বলো। নুরি বলল, বাবার জন্য কাঁদছিলে? পদ্মজা নিরুত্তর। নুরি সময় নিয়ে দ্বিধাভরে জিজ্ঞাসা করল, দুষ্ট রাজাটা বাবা আর মিষ্টি রানীটা তুমি, তাই না আম্মা? পদ্মজা চুমকে তাকালো। অপলকভাবে তাকিয়ে রইল। নুরি কি করে জানলো তাদের বলা গল্পটি তাদেরই মায়ের গল্প? নুরিকে দেখে মনে হয় না সে যে পদ্মজা ও আমির হাওলাদারের নিজের মেয়ে নয়। নুরির চোখের দৃষ্টি এগোলের মতো, যেমন চঞ্চল তেমন সাহস। সে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না। আশেপাশে যা কিছুই ঘটুক সর্বপ্রথম তার চোখে ধরা পড়ে। পদ্মজা নুরির প্রশ্ন এড়িয়ে চুপচাপ বসে রইল। নুরি সংকোচ নিয়ে বলল, মা, তুমি সোয়েটার পরনি, ঠান্ডা লাগবে।
পদ্মজা খাপে ছুরি রেখে বলল, নুহাস আর আলিয়াও এসেছে। নুরি মাথা ঝাঁকালো। পদ্মজা নুরিকে নিয়ে নিচে নেমে আসে। নুহাস ও আলিয়া সামনে এসে তিনজনের উদ্দেশ্যে বলল, সাহসের সঠিক সময়ে হতে বলেছি। এই রাতের বেলা ঝুঁকি নিয়ে মায়ের পিছু নিতে নয়। লতিফা এগিয়ে এসে বলল, তোমারে লইয়া হেরা চিন্তায় আসিল। খুনটুন যে হইল গত সপ্তাহ এর লাইকা। পদ্মজা ভ্রু উঁচিয়ে বলল, তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে। নুরি, নুহাস ও আলিয়া ভয়ে একজন আরেকজন চাওয়াচাই করল। পদ্মজা হেসে তিনজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, আমার সাহসী বাচ্চারা। কিন্তু এত রাতে আসা একদম ঠিক হয়নি। হ্যাঁ, আমারও ঠিক হয়নি। আমরা কেউই আর ভুল করব না, ঠিক আছে? তিনজন সশরে বলল, ঠিক আছে মা। পদ্মজা তার ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে। পথে আলিয়া বলল, মা একটা কথা বলবো? পদ্মজা আদরে সরে বলল, বলো বাবা। আলিয়া বলল, মজনু স্যার রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয় না। পদ্মজার কপালে চিন্তার ভাঁজ পড়ে। মজনু তার স্কুলেরই একজন শিক্ষক। নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায়। তার নামে অনেক অভিযোগ আছে। ছাত্রীদের হ্যারাস করে, শরীরে বিভিন্ন অজুহাতে হাত দেয়। বিয়ে করেছে দুটি। অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তারা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। মাস 6 আগে স্কুলে এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী। মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। মজনু অস্বীকার করে। উল্টো সমাজে মেয়েটির বদনাম হয়, তাকে আর স্কুলে দেখা যায়নি। পদ্মজা সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজেছে, কিন্তু পেল না। তার পরিবারকেও পেল না। মজনু পদ্মজার সাথে ঘেঁষার চেষ্টা করেছে অনেকবার। চরিত্রহীন লম্পট পুরুষ সে। পদ্মজা কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছিল, লাভ হয়নি। মজনু সিলেটের এমপি শহীন আলমের শালা, এজন্য পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। এমনকি সেই মেয়েটির পরিবার নাকি মামলা করেছিল। সেই মামলাও ধামাচাপা পড়ে যায় শহীন আলমের ক্ষমতার কাছে। তাই মজনুর নাম উঠতেই পদ্মজা বিচলিত হয়ে ওঠে। বলল, কেন এমন হলো? নুরি মাথা নিচু করে বলল, রূপকথা দিদিকে ডেকেছিল মনে হয়। অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয়। তখন দিদি কাঁদছিল। দিদির চুল ঢোকার সময় খোপা ছিল, বের হওয়ার সময় এলোমেলো ছিল। আলিয়া বলল, আমি আর নুরিয়াপা রূপকথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি মা। পদ্মজা তাদের মেয়েদের আশ্বস্ত করে বলল, সব ঠিক হয়ে যাবে। সারা রাত পদ্মজা এই নিয়ে ভেবেছে। মজনুকে আর সহ্য করা যায় না। মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে দূষিত করে ফেলেছে। আবর্জনা বেশ দিন রাখা ঠিক হচ্ছে না। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পরের দিন স্কুলে গিয়ে পদ্মজা রূপকথাকে ডেকে পাঠালো। রূপকথা হিন্দু ধর্মাবলম্বী, খুব সুন্দর মেয়ে। রূপকথার ধর্মের ভাষায় বলা যায় সে দেবীর মতো সুন্দর। নবম শ্রেণীতে পড়ে। রূপকথা পদ্মজার সামনে এসে কাছুমাছি হয়ে দাঁড়ালো। পদ্মজা রূপকথাকে পরোক্ষ করে বলল, তোমাকে ভীষণ হতাশাগ্রস্ত এবং ভীতিগ্রস্ত দেখাচ্ছে। আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো। পদ্মজা রূপকথার কথায় অপ্রতিভ হয়ে উঠল। পদ্মজা চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায়। রূপকথার মাথায় হাত রেখে বলল, মনের মাঝে চেপে রেখো না, কষ্ট লুকিয়ে রাখতে নেই। হাতের মুঠোয় এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয়। রূপকথা পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে। পদ্মজাকে প্রতিটি ছাত্রী সম্মান করে, ভালোবাসে। তারা ব্যবহার এবং সৌন্দর্য দুটাই সবাইকে অভিভূত করে ফেলে। অনেকে বলে পদ্মজার শরীরে তারা নাকি মামা গন্ধ খুঁজে পায়। রূপকথাও পাচ্ছে। সে কেঁদে ফেলে। পদ্মজা রূপকথার মুখটা উঁচু করে ধরল। বড় বড় আঁখি তার, লাল টকটকে গাল, চোরা ভ্রু। এমন সুন্দর মেয়ে কাঁদতে পারে? পদ্মজা বলল, মজনু স্যার কি বলেছে তোমাকে, আমাকে বলো। রূপকথা অনেক কষ্টে কান্না আটকে বলল, আমার মা বাবা নেই, জ্যাঠা জ্যাঠির কাছে থাকি। দিঘিপাড়ার সতেন্দ্র বাবু আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। যেটা বলেছে পরীক্ষায় যদি ফেল করি আমাকে বিয়ে দিয়ে দিবে। পদ্মজা জানতে চাইল, সতেন্দ্র বাবু মানে? দিঘিপাড়ার মোড়ের মধু ব্যবসায়ী? রূপকথা বলল, হ্যাঁ। পদ্মজা বলল, উনি তো তোমার দাদার বয়সী। আর যেহেতু তোমার জ্যাঠা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, তাহলে পাশ করার চেষ্টা করো। রূপকথার কান্না বাড়ল। পদ্মজা বুঝতে পারলো এখানে আরো ঘটনা আছে। সে কোমল কণ্ঠে বলল, লক্ষ্মী মেয়ে, সবটা বলো আমাকে। রূপকথা বলল, মজনু স্যার বলেছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবেন। ওনার সাথে যেন প্রেম করি আমি ভয় পেয়ে যাই। আমি জানি না প্রেম কিভাবে করে। যখন উনি আমাকে ডাকেন আমি যাই। আমাকে অনেক কষ্ট দেয়, শরীরে হাত দেয়। আমার ভালো লাগে না, রাতে ঘুমাতে পারি না। ঠাম্মাকে বলছি, ঠাম্মা বলেছেন স্যার যা বলে শুনতে, তাহলে বেশি মার্ক পাবো। আর গত বর্ষ আমাকে বলেছে আমি আজ যেন স্যারের সাথে ঘুরতে চাই। রূপকথা কাঁদছে, হেসকি তুলে কাঁদছে। অনাথ মেয়েটা মা বাবার আদর ছাড়া বড় হয়েছে। আপন দাদি সমস্যা শুনে বলেছে স্যার যা বলে শুনতে, এতে নাকি বেশি মার্ক পাবে। কেমন মানসিকতা! আজ ঘুরতে গিয়ে জানোয়ারটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে। মজনু সেই অবাগী মেয়েটাকেও কিভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল। পদ্মজা রূপকথাকে বুকের সাথে চেপে ধরে। পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণে রূপকথা ডুবে যায়। মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরেছে। তার কান্নার বেগ বাড়ে। পদ্মজা রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল,
এ ব্যাপারে আর কাউকে কিছু বলো না, আজ বাড়ি চলে যাও। স্কুল ছুটি হওয়ার পর পদ্মজা মজনুর পিছু নেয়। মজনু তার বাসায় না গিয়ে সিলেট বোরহানুদ্দিন মাজারের পাশের এলাকায় গেল। পদ্মজাও সেখানে গেল। মজনু বারবার হাতের ঘড়ি দেখছে, বোঝা যাচ্ছে সে কারো জন্য অপেক্ষা করছে। পদ্মজা একটা সাদা বিল্ডিং এর পিছনে দাঁড়িয়ে থাকে। প্রায় 40 মিনিট পর তাদের স্কুলের জামা পরা একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে। পদ্মজা ঘৃণায় কপাল কুঞ্চিত করলো। মজনু পড়ানোর জন্য নয়, সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে। শিক্ষক কখনো লম্পট হয় না, লম্পটরা শিক্ষকের মুখোশ পরে। পদ্মজা পরপর 3 দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু রাতে ঘুমাবার পূর্বে বাইরে টঙের দোকানে চা খেতে যায়। তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফিরে। রাস্তার দুই পাশে ঝোপ জঙ্গল, এটা মজনুর প্রিয় অভ্যাস হতে পারে। রূপকথা 3 দিন পদ্মজার কথায় স্কুলে আসেনি। চতুর্থ দিন শেষ রাত 8টায় পদ্মজা একখানা বড় লাগেজ, একটি বড় ধরনের বস্তা ও রামদা নিল। খুলে নিল নিজের কানের দুল। শরীরে এমন কিছু রাখলো না যা প্রমাণ হিসাবে কাজে লাগতে পারে। কাঁধের ব্যাগে নিল বোরকা ও রুমাল। তারপর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বেরিয়ে পড়ল। রাত ঠিক তখন 10টা বাজে। চারিদিকে শুনশান নীরবতা, ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। মজনু সিগারেট ফুঁকতে ফুঁকতে গুনগুন করে গান গেয়ে বাড়ির দিকে যাচ্ছে, হাঁটছে হেলে দুলে। আশেপাশে গাছপালা বেশি। রাস্তার দুই ধারের ঝোপ জঙ্গল গাঢ় অন্ধকারে ঢাকা। দূরে ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু হয়ে চলছে। এদিকটাই মানুষজন তেমন আসে না। পদ্মজা রামদা নিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তার লাগেজ ও কাঁধের ব্যাগটি কিছুটা দূরে রাখা। সে তীক্ষ্ণ চোখ দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য। চোখ দুটি যেন জলজল করছে, তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে। শরীর ঠান্ডা করা ছন্দ, আর সেই ছন্দে আছে প্রলয়কারী ঝড়ের পূর্বাভাস। মজনুর দেখা মিলতেই পদ্মজা চাপা স্বরে ডাকলো, স্যার ও স্যার, যেন অশরীরই ডাকছে। মজনুর একটু ভয় করলেও উৎসুক হয়ে ডানে তাকালো। জঙ্গল থেকে কেউ ডাকছে। মজনু উঁচু স্বরে প্রশ্ন করল, কে? পদ্মজা বলল, আমি স্যার। কণ্ঠটা চেনা মনে হচ্ছে, তবে কেমন যেন ভুতুরে এবং ভারী। মজনু হাতের সিগারেট ফেলে 2 পা এগিয়ে গেল। বলল, আমি ডাকে। পদ্মজা বলল, আমি পদ্মজা। সমাপ্ত।